কিভাবে আমরা করতে পারি, সমাজ কিভাবে এগোতে পারে, সেই সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করবেন চক্রবর্তী। ধন্যবাদ সুবীর বাবু, আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ সুবীর বাবু আমাকে আলোচনা সভায় বলার সুযোগ করে দেওয়ার জন্য। সুমনদা আমার সিনিয়র, কর্মক্ষেত্রেও সিনিয়র এবং ছাত্র জীবনেও আমার সিনিয়র। সুমনদা খুব ভালোভাবে কোভিড মহামারীর অন্য দিকটা সবাইকে বলেছেন, উপস্থাপনা করেছেন। যেটা বুঝতে হবে যে যখনই এই ধরনের মহামারী আসে, তারপরে কিন্তু তার ফলশ্রুতি হিসেবে বা তার লং টার্ম এফেক্ট হিসেবে একটা মানসিক রোগের মহামারীও দেখা দেয়, কেন এটা অবশ্যম্ভাবী। কোভিড মহামারীর সব থেকে বড় যে দিকটা হলো সেটা হচ্ছে অনিশ্চয়তা, এই রোগটাকে ঘিরে অনিশ্চয়তা। কেন এটাকে আমরা প্রায় অচেনা, একটা অজানা রোগ। এবং যেমন সুমনদা বললেন যে প্রথম দিকে ডাক্তাররাও বিহ্বল হয়ে পড়েছিল যে কিভাবে এটাকে ম্যানেজ করা হবে, এবং ডাক্তাররা যেখানে বিহ্বল হয়ে পড়ছে, সাধারণ মানুষের মধ্যে এই অনিশ্চয়তাটা আরো বড়ভাবে দানা বেঁধে বসেছে মনের মধ্যে, যে কে অসুস্থ হবে, সংক্রমিত হবে, অসুস্থ হলে কার রোগটা ভয়াবহ আকার ধারণ করবে, তার মধ্যে কে বাঁচবে কে বাঁচবে না, কোথায় গেলে বেড পাবো, অক্সিজেন পাবো কিনা, ওষুধ পাবো কিনা, এই এত অনিশ্চয়তা। এটা একদিকে। দ্বিতীয় হচ্ছে এই কোভিড মহামারীর ফলে লকডাউন, এবং তার ফলে বহু লোকের রুজি রোজগার চলে যাওয়া, স্কুল কলেজ বন্ধ হওয়ার ফলে বাচ্চা এবং অ্যাডোলেসেন্ট যে ছেলেমেয়েরা রয়েছে তাদের একটা দীর্ঘ সময় স্কুল, শিক্ষক, বন্ধু বান্ধব থেকে তাদের সরে যাওয়াটা, বঞ্চিত হওয়া, তাদের যে সান্নিধ্য থেকে বঞ্চিত হওয়া, এটা শিশু মনে একটা গভীর প্রভাব ফেলতে বাধ্য। এবং এই যে আমরা সবসময় বলি যে মানুষের দুটো ইনসিকিউরিটি সব থেকে বড়, ওয়ান ইজ হেলথ, আনাদার ইজ ওয়েলথ। একটা হচ্ছে অর্থনৈতিক সংকট, একটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে অনিশ্চয়তা বা ভয়। এই দুটো মানুষের মধ্যে বড্ড গভীরভাবে প্লে করে, এবং এই দুটো অনিশ্চয়তা থেকে মানসিক রোগের কিন্তু জন্ম। যদিও আমরা এখন জানি যে যতই আমরা মানসিক রোগ বলি, আদতে এগুলি ব্রেনের রোগ, এবং এর ভালনারেবিলিটি থাকে, কার এই রোগগুলো ডেভেলপ করবে, কার করবে না। তো অনেক কিছু আছে বলার, আমি সংক্ষেপে এটুকুনি বলবো যে আমাদের ভেতর যে রেজিলিয়েন্স থাকে, আমাদের মধ্যে যে বিভিন্ন স্ট্রেসের সাথে যুঝবার ক্ষমতা, যে মানসিক রসদ থাকে, সেটা কিন্তু সবার সমান নয়। তো যখন স্ট্রেসটা এই রেজিলিয়েন্সকে ওভারকাম করে যায়, ছাড়িয়ে যায়, ছাপিয়ে যায়, তখন কিন্তু এই মানসিক রোগের চান্স বা মানসিক রোগ প্রেসিপিটেট হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। এবং দু ধরনের সমস্যা এক্ষেত্রে সব থেকে বড় হয়ে দেখা দেয়। একটা হচ্ছে অবসাদ বা মানসিক অবসাদ বা ডিপ্রেশন, এবং বিভিন্ন ধরনের অ্যাংজাইটি রোগ বা উদ্বেগ বা টেনশনের রোগ। সেটা প্যানিক অ্যাটাক আকারে দেখা দিতে পারে, সেটা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের আকারে দেখা দিতে পারে, আবার সেটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেক্ষেত্রে স্ট্রেসটা অত্যন্ত গুরুতর বা ভয়াবহ। যেমন কাউকে চোখের সামনে মরতে দেখা, কাউকে অক্সিজেনের অভাবে গ্যাস করতে দেখা, ওষুধ না পেয়ে, অক্সিজেন সিলিন্ডার না পেয়ে নিজের আত্মীয় পরিজন, প্রিয় বন্ধুকে হারানো। তো এই ধরনের ভয়াবহ স্ট্রেসের সম্মুখীন হলে মানুষের মধ্যে এই ধরনের পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ইনসিডেন্স বেড়ে যায়। আমরা অলরেডি যারা হাসপাতাল, প্রাইভেট ক্লিনিকে কাজ করি, আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ অবসাদ নিয়ে আসছেন, মহিলারা অবসাদ নিয়ে আসছেন, তাদের স্বামীর কাজ চলে গেছে, যে পরিমাণ অর্থ উপার্জন তারা করতেন, এখন তারা যে পরিমাণ অর্থ উপার্জন করছেন সেটা দিয়ে সংসার চলছে না, একেবারেই কাজ চলে গেছে, কোনো কাজই নেই, জমা টাকা ভাঙিয়ে খাচ্ছেন। এবং তার সাথে স্বাস্থ্য ভীতি, কেননা কোভিড মহামারী তো এখনো পুরোপুরি চলে যায়নি। যারা সংক্রমিত হননি বা যারা এখনো ভ্যাকসিন পাননি, তারা ভয় পাচ্ছেন যে হলে বাঁচবো কিনা, আমি মরে গেলে আমার সন্তানকে কে দেখবে। এবং এরকম ঘটনাও ঘটেছে যে বাবা মা দুজনেই মারা গেছেন, সন্তান অনাথ হয়ে গেছে। গত সপ্তাহে আমি একটা কেস পেলাম, একটি মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে সে আত্মহত্যা করে নিয়েছে। যদিও এটা তার মা বাবার ভার্সন, কিন্তু আমি সেটাই বিশ্বাস করে নেব যে এরকমও ঘটনা ঘটছে। কেননা এরকম তো নয় সবাই যে পরীক্ষা প্রসেসটাকে ভয় পায়, কিছু লোক এটাকে এনজয় করে এবং তারা অনেকদিন অপেক্ষা করে থাকে তারা, কেননা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এটা একটা বড় ইভেন্ট তাদের জন্য। যখন তারা এই ইভেন্টটা থেকে বঞ্চিত হয়, তাদের মনে একটা অবসাদ আসতেই পারে শিশু মনে বা এই অ্যাডোলেসেন্ট
বাচ্চা মেয়েদের মনে বা ছেলেদের মনে। তো এই যে এই ভয়াবহতা, এই মানসিক এফেক্ট কিন্তু কোভিড চলে যাওয়ার পরও থাকবে এবং এটা ধীরে ধীরে বাড়বে। আর একটা দিক হচ্ছে যে আমাদের দেশে মানসিক স্বাস্থ্য রোগ বিশেষজ্ঞ, ডাক্তার, সাইকোলজিস্ট মিলিয়ে সংখ্যাটা অত্যন্ত কম, অপ্রতুল। ডাক্তার সব মিলিয়ে সারা ভারতবর্ষে ডাক্তারের সংখ্যা 8,500 থেকে 9,000-এর মতো, এবং সাইকোলজিস্ট আরো 5,000 6,000-এর মতো। তো এই 130 কোটির জন্য এই সংখ্যাটা নিতান্তই কম। তাও আমরা সব সময় চেষ্টা করেছি, আমাদের হাসপাতাল এই মহামারীর মধ্যেও খোলা থেকেছে, আমাদের জেলা মানসিক স্বাস্থ্য কার্যক্রম চলে, তার মাধ্যমে আমরা চেষ্টা করেছি আউটরিচ ক্যাম্পের মাধ্যমে যাতে সেগুলো বন্ধ না হয়। কেন সেখানে অনেক পেশেন্ট আসে, সরকারি ফ্রিতে ওষুধ পায়, সেগুলো যদি বন্ধ হয়ে যায় তারা রিল্যাপস করবে, এই রোগগুলো রিল্যাপস করার চান্স বেশি থাকে ওষুধ বন্ধ হয়ে গেলে, রোগ বেড়ে যায়, বাড়ির লোকের তাতে অসুবিধা হয়। তো এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন, কিন্তু যতটা পেরেছি আমরা এই সার্ভিসগুলো আমরা কন্টিনিউ রেখেছি। এর মধ্যে আমার বক্তব্য এখানেই শেষ করব। এরপর যদি কারোর কিছু প্রশ্ন থাকে আমি আবার সেই প্রশ্নে যোগ দেব। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর চক্রবর্তী, বেশ সুন্দরভাবে বর্তমান পরিস্থিতিটা আমাদের সামনে উপস্থিত করলেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী আমাদের বক্তা প্রণবেশ বাবু। তিনি প্রতীচী ট্রাস্টের বরিষ্ঠ গবেষক এবং এই ধরনের বিষয়গুলি নিয়ে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে এসছেন। আমরা তার কাছে জানতে চাইব যে সামাজিকভাবে মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, এই মহামারীতে আর কি কি পরিকল্পনা গ্রহণ করা যায়। একজন সমাজ বিশেষজ্ঞ হিসেবে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে গ্রহণের কথা বলছেন, এটাই এখন মানবেশ বাবু আমাদের সামনে তার অভিজ্ঞতার কথা উল্লেখ করবে। সুবীর, তুমি একটু তোমার মুখটা পুরো অন্ধকার লাগছে, তোমার পিছনে আলো রয়েছে, তুমি লাইটের অ্যারেঞ্জমেন্টটা ঠিক মতো করে নিতে পারবে? সুবিধা একটু সরে বসবে। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এটা শুধু গাড়িটা দেখা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা, আলোচনা শুরু। প্রথমে একটু 2-3টে পরিসংখ্যান দিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাইছি। যে সেটা হচ্ছে যে এই আলোচনাটার পরিপ্রেক্ষিতেই গতকাল একটু দেখছিলাম যে কতগুলো দেশের অবস্থা কিরকম কি আছে, মানে লেটেস্ট অবস্থাটা জানার জন্য। তো আমি 3টে দেশের অ্যাকচুয়ালি ফিগার আপনাদের সামনে একটু তুলে ধরছি। আমাদের দেশ ছাড়া আর 2টো দেশ, একটা হচ্ছে ব্রিটেন এবং আরেকটা হচ্ছে ভিয়েতনাম। এটা হচ্ছে যে মানে যদি মৃত্যু হার, যেটা কোভিডের আর কি একটা গুরুত্বপূর্ণ সূচক বলা যেতে পারে, যে সেটা কি মাত্রায় আমাদের ক্ষতিগ্রস্ত করছে, আমরা কতটা পরিমাণ কোভিডের দ্বারা আক্রান্ত হয়েছি, তো সেটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে মানে এই 3টে দেশের মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা পরিকাঠামো আছে এমন এই 3টে দেশের মধ্যে সেটা হচ্ছে ব্রিটেন, যেখানে হচ্ছে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 189 জন মানুষ মারা গিয়েছে কোভিডের জন্য। আর ভারতের ক্ষেত্রে এটা হচ্ছে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 29 জন। আর ভিয়েতনামের ক্ষেত্রে সেটা প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে তো দূরের কথা, মানে 10 লক্ষ মানুষে 1 কোটি মানুষে সেটা 8 জন। ঠিক আছে, তো ভিয়েতনামের ক্ষেত্রে আর কি মানে মৃত্যু প্রায় হয়নি, এইরকম একটা অবস্থা। এখন যদি আমরা মানে এভাবে দেখি যে সেটা হচ্ছে যে উন্নত চিকিৎসা পরিকাঠামো থাকা মানে হচ্ছে কোভিডকে মোকাবিলা করা সহজ,
তাহলে কিন্তু এই তিনটে দেশের যদি মানে পরিসংখ্যানকে তুলনা করা হয়, তাহলে ব্রিটেনের পরিসংখ্যান থেকে বোঝা যায় যে শুধুমাত্র উন্নত চিকিৎসা পরিকাঠামো কোভিডকে মোকাবিলার জন্য যথেষ্ট নয়। উল্টো দিক থেকে যদি আমরা ভিয়েতনামের পরিসংখ্যানটা দেখি, যে তাদের এত কম মৃত্যু কি করে হলো, তার চিকিৎসা পরিকাঠামোর সম্পর্ক আমরা না খুঁজলে খুবই। তো সেখান থেকে আমরা যদি আরেকটা ইন্ডিকেটর, যেটা রাষ্ট্রের দিক থেকে গৃহীত ভূমিকার প্রশ্নে সেটা একটা পরিমাপক হিসাবে দেখা যেতে পারে, যে কোভিডের টেস্টিং এবং ট্রেসিং এর কোশ্চেনে, ট্র্যাকিং এর কোশ্চেনে রাষ্ট্র কি ধরনের ভূমিকা নিয়েছে, যেটা প্র্যাকটিক্যালি হচ্ছে চিকিৎসা পরিকাঠামোর দিক নয়, যেটা অনেক বেশি জনস্বাস্থ্যের দিক থেকে রাষ্ট্রীয় উদ্যোগ হচ্ছে তার প্রকাশ করে। সেই টেস্ট পজিটিভিটি রেটের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো ভিয়েতনাম এই ক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। তাদের টেস্ট পজিটিভিটি রেট হচ্ছে কালকে ছিল 0.2, এবং সেখানে টেস্ট পজিটিভিটি রেটে হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ভারত, সেখানে 7.4। এবং ব্রিটেন কিন্তু এই দুটো দেশের মাঝামাঝি অবস্থায় আছে, ভিয়েতনামের থেকে অনেকটা খারাপ, কিন্তু ভারতের তুলনায় অনেক ভালো 2. এই দুটো ইন্ডিকেটরকে আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যদি চিকিৎসা পরিকাঠামো থেকে আপনি শুধু দেখতে যান, তাহলে এটা নিশ্চিত হয় না যে কোভিডকে মোকাবিলা ভালোভাবে করা যাবে, তাহলে ব্রিটেন সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হতো। আবার যদি এটা হয় যে সেটা হচ্ছে যে পাবলিক হেলথের জায়গাটাই অ্যাকচুয়ালি যতটা ভালো পদক্ষেপ নেওয়া যাবে কম ক্ষতিগ্রস্ত হতো, তাহলে ভারতের তুলনায় ব্রিটেন তো পাবলিক হেলথে এই মানে টেস্টিং এর কোশ্চেনে বেটার জায়গায় আছে। অ্যাকচুয়ালি ব্রিটেনের থেকে তো ভারতের অবস্থা ক্ষতিগ্রস্ততার দিক থেকে বেটার। এই কারণে আমি এই দুটো জিনিস বলতে চাইছি, যে শুধু পাবলিক হেলথ বা শুধু চিকিৎসা পরিকাঠামো এই জিনিসগুলোকে সরলরৈখিক ভাবে হয়তো আমরা কোনো একটা দেশের কোভিডকে মোকাবিলার প্রশ্নে কি ধরনের ভূমিকা নিচ্ছে সেটা চিহ্নিত করার জন্য বুঝতে পারবো না। আসলে অনেকগুলো বিষয় একসাথে আছে, এই একসাথে সবগুলো বিষয়কে দেখতে পারলে হয়তো আমরা এক একটা দেশের অগ্রগতি বা এক একটা দেশের খারাপ পারফরমেন্স, রেসপন্স এগুলোকে বলতে পারি। কিন্তু সমস্ত জিনিসগুলোকে একসাথে দেখার পরেও কিন্তু খুব কনক্লুসিভ ভাবে আমরা এক্ষুনি কোনো একটা দেশ কোভিডের রেসপন্সে কিভাবে ভূমিকা নিচ্ছে সেটা সুনির্দিষ্ট করে বলার জায়গায় আসেনি, কারণ কোভিড সংক্রান্ত গবেষণার প্রশ্নে কিন্তু এমন অনেক কিছু আছে যে জিনিসগুলি আমরা এখনো হয়তো অজানার জায়গায় আছি। মানে একটা উদাহরণ দিয়ে বোঝা যেতে পারে যে আমরা যখন কোভিডের একেবারে শুরুর দিকে ছিলাম প্যান্ডেমিকের, তখন সেটা সংক্রমণের জন্য আমরা যে ড্রপলেটের উপর বেশি আমাদের সমস্ত চিন্তাটা কনসেন্ট্রেটেড ছিল, কিন্তু একটা সময় পর কিন্তু এখানে এয়ারবোর্ন ট্রান্সমিশনের কথা এসছে, তার ফলে সেটার উপর দাঁড়িয়ে কিন্তু গোটা ব্যাপারটার অনেক রকম ডাইমেনশনও নতুন এসছে। তো এই কারণে আমি বলতে চাইছি যে অনেকগুলো বিষয় নিয়ে থাকছে, তার ফলে একটা মহামারীর অভিজ্ঞতা থেকে ভবিষ্যৎ মহামারীকে মোকাবিলার যে শিক্ষাগুলো নেওয়া সে অনুযায়ী করণীয়, সেগুলো মনে হয় কোনো একটা দিক থেকে দেখার সুযোগ নেই। কিন্তু ভিয়েতনামের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি সেটা হচ্ছে যে পাবলিক হেলথ রেসপন্সটা যদি ভালোভাবে গ্রহণ করা যায়, তাহলে হয়তো আমরা এই প্রশ্নে কিছুটা বেটার জায়গায় থাকতে পারি। এবং ভারতের ঘটনাটাকে আলোচনা করার জন্য, ভারতের ভবিষ্যৎ মহামারীকে মোকাবিলার প্রশ্নে আমি ভারতের এই ক্ষেত্রে দু তিনটে জিনিসকে নিয়ে একটু আলোচনা করতে চাইবো, যে ভারত সেক্ষেত্রে পাবলিক হেলথের জায়গা থেকে কিভাবে বেটার কিউরেটিভ ট্রিটমেন্টের এটার উপরে যে ভারতের মতো দেশে অ্যাকচুয়ালি কোন জিনিসটার উপরে জোর দেওয়া বেশি হচ্ছে, এই আমার এক্সপেরিয়েন্স থেকে আমি সেটাকে একটু রাখতে চাইছি এই জন্য যে সুবিধা যেটা বললেন যে মানুষের অংশগ্রহণ, মানুষের এই বিষয়ে
কিভাবে ভূমিকা থাকছে, সামাজিক ভূমিকাগুলো কিভাবে থাকছে, এই বিষয়ে আলোচনায় ঢোকার জন্য আমি জাস্ট ছোট্ট করে 2-3টা জিনিস বলবো। এক হচ্ছে পজিটিভিটি রেট, যেটা হচ্ছে কোভিড মোকাবিলার খুব ইম্পর্টেন্ট বিষয় হিসেবে দেখা হয়। তাহলে 7.4 পজিটিভিটি রেট নিয়ে যদি আমরা আজকে প্রতি 1,02,179 জন সংক্রমিত হয়েছে বলে দেখতে পাই, তাহলে ব্রিটেনের মতো 2.3 পজিটিভিটি রেট দেখতাম, তাহলে নিশ্চিতভাবে আমাদের এখানে আরো অনেক বেশি মানুষ সংক্রমিত বলে ধরা পড়ত। এবং সংক্রমিত মানুষের সংখ্যাটা বেশি হওয়াতে দুশ্চিন্তার খুব বেশি ব্যাপার থাকে না, বরং সেটা থেকে সংক্রমিত মানুষকে চিহ্নিত করতে পারলে যেটা হয় যে তাদেরকে বিচ্ছিন্ন করা, তাদের সাথে সংস্পর্শে আসা মানুষগুলোকে কোয়ারেন্টাইনে যেতে বলার মধ্য দিয়ে রোগটাকে ছড়ানোর প্রক্রিয়াটাকে খানিকটা আটকানোর চেষ্টা করা হয়। তার ফলে এই টেস্ট পজিটিভিটি রেটে ভারত যে অবস্থায় কালকে পর্যন্ত আছে আমরা দেখেছি গত 1.5 বছরের প্রক্রিয়া দিয়ে, সেটা থেকে বলা যায় যে ভারত কিন্তু তার কোভিড মোকাবিলার কোশ্চেনে এর থেকে অনেক ভালো, টেস্টিং এর ট্র্যাকিং এর সিস্টেমটা অনেক বেটার হতে পারত। 2 নম্বর হচ্ছে মানে খুব ছোট ছোট টাচ করে যাওয়ার জন্য আমি বলতে চাইছি আরেকটা, যেটা হচ্ছে সেকেন্ড ওয়েভের সময় আমরা এটা বিশেষভাবে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে ভারতবর্ষে এই জিনোম সিকোয়েন্সিং এর যে ইস্যু, এইগুলো আমার অ্যাকচুয়ালি খুব হয়তো বলার দরকার নেই, কিন্তু আমি জাস্ট ছুঁয়ে যেতে চাইছি বলার জন্য যে আমার পরবর্তী পদক্ষেপটার জন্য। জিনোম সিকোয়েন্সিং এর জন্য কিন্তু ভারতবর্ষের জানুয়ারি মাসের আগে পর্যন্ত সেভাবে খুব বেশি ভূমিকা নিয়েছিল না। এর ফলে যেটা হয়েছে যে ভাইরাসের বিস্তার, কোন ভাইরাসের কোন ভ্যারিয়েন্ট বেশি বিস্তার হচ্ছে, সেই অনুযায়ী আমাদের কি পদক্ষেপ, ভাইরাসের চরিত্র, এইগুলো আগে থেকে আগাম জেনে সে অনুযায়ী যে প্রস্তুতি নেওয়া, সেটার ক্ষেত্রে কিন্তু ভারত যথেষ্ট দুর্বলতা দেখিয়েছে। এবং যে কারণে সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে যে ম্যাসিভ অ্যাটাকটা আসলো, সেটা ভারতের ক্ষেত্রে রাষ্ট্রের একেবারে বোঝার জায়গাতেই ছিল না। এটা কিন্তু আমি বলবো পাবলিক হেলথেরই একটা দিক, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি পাবলিক হেলথের এই দিকটা শক্তিশালী হলে পরে আপনি অন্য পরিকাঠামোগুলোকে উন্নত করার জন্য ভূমিকা নিতে পারেন। আর থার্ড যেটা বলবো সেটা হচ্ছে ভ্যাকসিন। সেটা হচ্ছে যে ভ্যাকসিনের বিষয়ে, অন্য বিষয় নয়, জাস্ট ভ্যাকসিনের এই বিষয়টা বলতে চাইবো যে ভ্যাকসিন যে ভারত প্রাইভেটের মধ্য দিয়েও ভ্যাকসিনকে মানুষের কাছে প্রাইভেট পরিষেবার মধ্য দিয়ে পৌঁছে দিতে চাইছে, তার ফলে যার পয়সা আছে সে কিনে নিতে চাইবে পারবে। এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও হচ্ছে পাবলিক হেলথ রেসপন্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বিষয়। এই 3টে বিষয় কিন্তু ভারত এমন এমন ভূমিকা নিয়েছে যেগুলো কোনোটাই দৃষ্টান্তযোগ্য নয়। জিনোম সিকোয়েন্সিং এ এপ্রিল মাসের সময় ভারতের মাত্র 1%-এর কাছাকাছি জিনোম সিকোয়েন্সিং হয়েছিল স্যাম্পেলের, সেখানে ইংল্যান্ডে, ব্রিটেনে তখন হচ্ছিল 6%। আর পৃথিবীর উন্নত দেশগুলোতেও কিন্তু ভ্যাকসিন পয়সা দিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নেই, সরকারই সে দায়িত্বটা নিচ্ছে, কিন্তু ভারতে এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি এই লাস্ট পয়েন্টটা থেকে এবার আমার মানুষের মধ্যে যাওয়ার প্রশ্নে বলবো যে মানুষকে যদি এই মানে কোভিড মোকাবিলার জন্য সামিল করতে হয়, তাহলে 2টো জিনিস দরকার, খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে মানুষকে এই সমস্যাটা সম্পর্কে সঠিকভাবে বুঝতে হবে, সেই বোঝানোর দায়িত্বটা নিতে হবে। এই বোঝানোটা কখনোই মানে তাকে যেমন যা অবস্থা তার থেকে অনেক বাড়িয়ে চড়িয়ে পরিস্থিতিটাকে হাজির করে তাকে আতঙ্কিত করার প্রশ্ন থাকবে না, আবার একই সাথে পরিস্থিতিটাকে লঘু করে দেখারও অবস্থা থাকবে না। এটা একটা দিক। 2 হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে যে পদক্ষেপ পাবলিক হেলথের জন্য যে পরামর্শগুলো দিচ্ছে মেনে চলার, মাস্ক পরা, দূরত্ববিধি রক্ষা করা ইত্যাদি ইত্যাদি, সেই জিনিসগুলোর জন্য যাতে মানুষ মোটিভেটেড হয়। তো আমি আগের যে কথাগুলো বলছিলাম যে টেস্ট পজিটিভিটি রেট বা ভ্যাকসিন, এই সমস্ত জিনিসগুলো, এইগুলো বা আরো অনেক রাষ্ট্রের ভূমিকা দেখা যেতে পারে, যেগুলো কোনোটাই কিন্তু রাষ্ট্র সম্পর্কে মানুষের এমন কোনো ভাবনা গড়ে উঠতে সাহায্য করবে না যে ভাবনা গড়ে ওঠার ফলে মানুষ কিন্তু রাষ্ট্রের কথাগুলো শুনে মেনে চলার জন্য খুব আগ্রহী হবে। কথার কথা আপনি লকডাউন করেছেন, লকডাউন করার পরে আপনি একই সাথে বলছেন যে এমার্জেন্সি সার্ভিসের জন্য লোককে যেতে হবে, বা আপনি অফিস কাছারিতে 25% পার্টিসিপেশন করছেন, তার জন্য যেতে হবে, কিন্তু তার জন্য ট্রান্সপোর্ট সিস্টেমে সেভাবে বন্দোবস্ত করা হচ্ছে না। এবং শুধু তাই নয়, দেখুন যে আপনি যদি একটা বন্ধ ডাকা হয় রাজ্যে,
তখন বনটাকে অসফল করার জন্য স্টেট ট্রান্সপোর্ট সিস্টেম যেভাবে ঝাঁপিয়ে পড়ে তার সমস্ত রিসোর্সকে নামানোর জন্য, কিন্তু এই লকডাউনের সময় কিন্তু এই যারা মানে এমার্জেন্সি সার্ভিসের জন্য যাবে বা ইত্যাদি কাজে যাবে তাদের দেওয়ার জন্য কিন্তু সেই স্টেট সার্ভিসটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এক্ষেত্রে মানুষ কিভাবে দেখবে যে তুমি তো ভাই লকডাউন করছো, বলছো আমাকে মানতে বলছো, সেটা হচ্ছে আমি যাতে কোভিডটাকে কন্ট্রোল করার জন্য সাহায্য করি, কিন্তু তুমি আমাকে এটার জন্য তো এমন একটা পরিস্থিতিকে ঠেলে দিচ্ছ যে একটা ভিড় বাসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, ভিড় ট্রেনের মধ্যে যাচ্ছি, তো তাতে তো আমি ফাইনালি লকডাউনের থেকে আরো বেশি ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে পৌঁছে যাচ্ছি। তার ফলে রাষ্ট্রের ভূমিকাটা এটা কিন্তু বেসিক্যালি একটা উল্টো ভূমিকাই হয়ে যাচ্ছে। বা ধরুন এই ধরনের ক্ষেত্রে ধরুন রাষ্ট্রের নেতৃত্বের দিক থেকে মানুষকে সেই নিয়মগুলো মেনে চলার ক্ষেত্রে মোটিভেট করার যে প্রশ্ন, সেই মোটিভেট করার প্রশ্নেও কিন্তু রাষ্ট্রের নেতৃত্ব খুব ভালো ভূমিকা নেয়নি। আমাদের পশ্চিমবাংলার ইলেকশনের সময়কার 1 মাসের ভূমিকায় শুধু আমি বলছি না, সেটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে। আপনারা কদিন আগে দেখে থাকবেন যে কাশ্মীরের নেতারা দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে এসেছিলেন, এবং সে সময় কিন্তু সেই যে ছবিটা যদি বহু পেপারে দিয়েছিল, সেই ছবিতে দেখবেন যে কেউই মাস্ক পরা ছিল না, একমাত্র মেহবুবা মুফতি ছাড়া। তার ফলে রাষ্ট্রের লিডারশিপ, রাষ্ট্রের নেতৃত্ব, তারা মানুষকে বলছে সেটা হচ্ছে কোভিডকে আটকানোর জন্য মাস্ক পরুন, কিন্তু তারা নিজেরা রোল মডেল হয়ে উঠতে পারছেন। এবং আমি এই একটা উদাহরণ দিলাম, কিন্তু এরকম অজস্র উদাহরণ প্রতিনিয়ত আমরা ইলেকশনের সময়, ইলেকশনের বাইরে সব সময় দেখছি, যেখানে রাষ্ট্রের নেতৃত্ব কিন্তু এক্ষেত্রে কোনো মোটিভেটিং এক্সাম্পল ক্লিয়ার করার মতো কিন্তু কোনো কিছু হচ্ছে না। তো এইরকম ভাবে মানে রাষ্ট্রের যদি ভূমিকাগুলো অ্যাকচুয়ালি যথেষ্ট মানে না থাকে, যে ভূমিকাটা মানুষকে, রাষ্ট্রকে প্রশ্নের মুখে ফেলার পরিবর্তে প্রতি মুহূর্তে রাষ্ট্রের মানুষের কাছে আবেদন যে তোমরা আসো আমাদের সাথে সহযোগিতা করো, সেটার প্রতি কর্ণপাত না করে, তাহলে মানে সেটা খুব একটা দোষের বিষয় নয়। এমনকি যদি বলেন যে রোগটাকে বোঝানোর ক্ষেত্রেও রাষ্ট্র কি রোগটাকে বোঝানোর ক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব নিয়েছে? গতবার লকডাউনের সময় বলা হয়েছিল শুধুমাত্র লকডাউন করলেই রোগটা কন্ট্রোল হয়ে যাবে, এটাই একমাত্র সারাক্ষণ প্রচারে চলেছে। লোকে দেখেছে লকডাউনের পরও রোগ বাড়ছে, তাহলে লোকে তো এই রাষ্ট্রের পদক্ষেপের প্রতি কনফিডেন্স থাকলো না। বা ধরুন সেটা হচ্ছে যে কথার কথা, সেটা হচ্ছে যে আপনি ধরুন রেশন ব্যবস্থা আপনি সেই সময় চালু করেছেন, সেই রেশন ব্যবস্থা আপনি আজকে আবার রেশন ব্যবস্থার সময় আপনি শুধু চাল দিচ্ছেন, আর কিছু দিচ্ছেন না, ডাল দিচ্ছেন না, অথচ আপনি বলছেন সেটা হচ্ছে লকডাউনে সহযোগিতা করা, অথচ তাকে যে মিনিমাম সাপোর্টটা দেওয়ার দরকার সেই মিনিমাম সাপোর্টটা আপনি দিচ্ছেন না। মানে আপনি সবসময় চাইছেন মানুষের কাছ থেকে ফুল সাপোর্ট, কিন্তু আপনি নিজেকে সেই বিতর্কের ঊর্ধ্বে তুলে দিয়ে মানে মানুষকে মোটিভেট করার জায়গায় নিয়ে যেতে পারছেন না। রোগটা সম্পর্কে ধারণা দেওয়ার প্রশ্নে কি বলা হচ্ছে, এটা ভীষণ ভয়ানক, ভীষণ ক্ষতিকর, কিন্তু মানুষ দেখছে কি? ধরুন আমার পাড়ার কথা বলছি, আমার পাড়ায় ফার্স্ট ওয়েভে 1 জন মারা গেছে, 2 জন হসপিটালাইজড হয়েছিল। আর আমার পাড়ায় সেকেন্ড ওয়েভে 1 জন মারা গেছে, 2 জন হসপিটালাইজড হয়েছিল। তো এই সংখ্যাটা আমাদের পাড়ায় প্রায় 1,500-2,000 মানুষ বসবাস করে। সেই 1,500-2,000 মানুষ যদি রোগটার ভয়াবহতাকে এভাবে দেখে যে প্রতি ওয়েভে 1টা করে মানুষ মারা যায়, 2 জন হসপিটালাইজড হয়ে আবার বাড়িতে ফিরে আসে, তাহলে তার কাছে কি রোগটা খুব ভয়াবহ মনে হবে? আমার মনে হয় না, কারণ আমাদের পাড়ায় সেকেন্ড ওয়েভের প্রথম ঘটনাটি ঘটার পরে লোকে খুব টেনসড হয়ে গেল, তারপর দেখা গেল আস্তে আস্তে সেটা কেটে যাচ্ছে। কারণ মানুষের কাছে পুরো ধারণাটাই দেওয়া নেই যে এই রোগটা কিন্তু এমন রোগ নয় যে 100টা মানুষ সংক্রমিত হলে 100টা লোকই ভীষণ ভাবে সমস্যার মধ্যে পড়ে যাবে, বরং এর মধ্যে 80-85% লোক আসলে সংক্রমিত হলেও জানতে পারা যায় না। একটা বড় অংশের মানুষ মাইল্ড বা মডারেট কেস হয়, তার ফলে তারা ঘরে বসে সাধারণভাবে সুস্থ হয়ে যেতে পারে। একটা ছোট অংশের মানুষ ভারতবর্ষের জনসংখ্যার জন্য, ভারতবর্ষের স্বাস্থ্য পরিকাঠামোর পরিপ্রেক্ষিতে বা ইত্যাদি বিভিন্ন কারণে সেই ছোট অনুপাতের অংশটাও বিরাট, সেটা ঠিক কথা, কিন্তু সেটা মানুষ তার চোখের সামনে কিন্তু কিভাবে দেখছে ঘটনার উপর মানুষের কিন্তু রোগটার ভয়াবহতাকে উপলব্ধি করার বিষয় আসে। তাই আজকে যখন আবার সেকেন্ড ওয়েভ কমে আসছে, মানুষ মাস্ক ছেড়ে দিচ্ছে বলে অভিযোগ আসছে, তখন কিন্তু এইটা বুঝতে হবে যে মানুষকে কিন্তু আমরা যথেষ্ট তথ্য দিয়ে রোগটাকে অ্যাকচুয়ালি ঠিকভাবে বোঝার মতো করে ব্যবস্থা নিচ্ছি না। আমি সময়ের অভাবে আমি আর বেশি এগোতে চাইছি না, আমি এইটুকু চাইছি যে রাষ্ট্রের দিক থেকে যথেষ্ট পরিমাণে যদি মানুষকে বোঝানোর জন্য রাষ্ট্রের নিজস্ব ভূমিকাগুলি যাতে প্রশ্নের মুখোমুখি নেওয়া হয়ে যায়, সেই রকম ভূমিকা নেওয়া যদি না হয়, এবং রাষ্ট্রের নেতৃত্ব তারা যদি রোল মডেল ভূমিকা না নেয়, তাহলে মানুষ
সরকার করলে সম্ভব নয়। এর ফলে কিন্তু এই জিনিসটা মানে এই কোভিড মোকাবিলার ক্ষেত্রে শুধু রাষ্ট্রের ভূমিকাই কিন্তু এই ক্ষেত্রে একটা সঠিক মোকাবিলার জায়গা দিতে পারে। আমাদের এই কোভিড মোকাবিলার ক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা হচ্ছে রাষ্ট্র তার নিজের দায়িত্ব যথাভাবে পালন করতে পারেনি, এবং তার ফলে মানুষের কাছে তার যে আবেদন থেকেছে সেই আবেদন কিন্তু মানুষ তার মতো করে গ্রহণ করেছে। তাই সেকেন্ড ওয়েভের ভয়াবহতার সময় মানুষ অনেক বেশি মাস্ক পরেছে, ফার্স্ট ওয়েভের ভয়াবহতা কম ছিল বলে মানুষ কম মাস্ক পরেছে, আবার সেকেন্ড ওয়েভের ভয়াবহতা কমছে, মানুষ মাস্ক পরা কমিয়ে দিচ্ছে। তার ফলে গোটা ব্যাপারটাই কিন্তু মানুষকে মোটিভেট করার জন্য রাষ্ট্র সফল হয়নি বা ব্যর্থ হয়েছে। তো এর ফলে আমি বলবো যে গোটাটাকে মানুষের দিকে ঘুরিয়ে না দিয়ে গোটাটাকে রাষ্ট্রের দিকে দেখা দরকার, যে রাষ্ট্রকে নিজের দায়িত্ব পালন করতে হবে অল রেসপেক্ট। তাকে বেসিক যে জিনিসগুলোতে আমরা বহুদিন ধরে চিকিৎসা পরিকাঠামো দুর্বল, অনেক কিছু দুর্বল, সেগুলোকে নিয়ে করেছে। ভিয়েতনামও কিন্তু সেগুলোকে নিয়েই শুরু করেছে। ভিয়েতনাম এবং ভারতের মধ্যে চিকিৎসা পরিকাঠামোর অবস্থা খুব বিশেষ পার্থক্য নেই। ভারতবর্ষের এবং ভিয়েতনামের মধ্যে বয়স্ক লোকের সংখ্যায় বিশেষ পার্থক্য নেই, মানে হারে, সংখ্যার হারে। তার ফলে একই অবস্থা থেকে শুরু করে দুটো দেশের পার্থক্য কিন্তু এই জায়গা থেকেই হয়েছে যে পাবলিক হেলথ রেসপন্সের কোশ্চেনে গভর্নমেন্টের ভূমিকা, পাবলিক হেলথ রেসপন্সের কোশ্চেনে মানুষকে অংশগ্রহণ করানোর ক্ষেত্রে গভর্নমেন্টের ভূমিকা, সেটা ভিয়েতনাম আমাদের তুলনায় বেটার হয়তো করেছে। তাই জন্যই তাদের এই সাফল্য। আমাদের দেশেও কেরালা খানিকটা এই ধরনের ভূমিকা খানিকটা দেখাতে পেরেছিল প্রথম দিকে, তার ফলে কেরালাতে কিন্তু আমরা তার খানিকটা সাফল্য লক্ষ্য করতে পারছিলাম। এই বলেই আমি আমার বক্তব্য। ধন্যবাদ মানবেশ বাবু, খুব সুন্দরভাবে বেশ কয়েকটি তথ্যের মানে দেশীয় এবং আন্তর্জাতিক স্তরের কিছু তথ্য নিয়ে আমাদের কাছে পরিস্থিতিটাকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করবে। তো আমরা স্বাভাবিকভাবেই যে ভাবনা নিয়ে এই আলোচনা চক্রের আয়োজন করেছি, সেক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা নিয়ে অবশ্যই কিছু প্রশ্ন চলে আসে। আমরা কি অন্য একটা মডেল, অর্থাৎ রাষ্ট্র তো তার জায়গা পালন করছে না, এটা যেমন ঘটনা, তেমনি সাধারণ মানুষ কি তার জায়গায় কিছু করতে পারে? যেমন ধরুন আমরা যে সমস্ত জায়গায় যে আমরা নিজেরা থাকি, সেই জায়গাতে ক্লাবগুলো রয়েছে, এই ক্লাবগুলো কি সেইভাবে অংশগ্রহণ করতে পারে? তাদের কি সেইভাবে মোটিভেট করা যায়? এটা আমি কিন্তু সব ভবিষ্যতের কথা ভেবেই আমি এই প্রশ্নগুলো তুলছি। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের আরেক স্পিকার ডক্টর অমিতাভ নন্দী। তিনি দীর্ঘদিন ধরে এই মহামারী, কালাজার ইত্যাদি বিষয়ে যথেষ্ট গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন, এবং তার অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা, সরকারিভাবে কাজের অভিজ্ঞতা এবং ব্যক্তিগতভাবে কাজের অভিজ্ঞতা, এক্ষেত্রে আমার জানা আছে যে কলকাতায় এই মুহূর্তে তার চেয়ে সিনিয়র গবেষক খুব কমই আছে। তো সেক্ষেত্রে জনস্বাস্থ্য, তার পরিকল্পনা এবং মানুষের অংশগ্রহণ, এখানে একটা প্রশ্ন ঠিক চলেই আসছে যে একদিকে একটা এই বিকল্প একটা দিক সাধারণ মানুষকে বেঁচে থাকার সামর্থ্য কিভাবে যোগাবে এবং প্রতিরোধের ক্ষমতা দেবে, আর মুনাফার প্রশ্নটা, এই কোভিড ভ্যাকসিন নিয়ে একটা মুনাফার প্রশ্ন চলে এসেছে। এই সবকিছুই কিভাবে আঘাত করবে মুনাফাতন্ত্রের গোড়ায়, এই বিষয়টা এবং সামগ্রিকভাবে আরো কিভাবে এগোনো যায়, অন্তত আমাদের রাজ্যের ক্ষেত্রে সেটা কিভাবে করা সম্ভব, সেটা যদি তিনি বলেন, তাহলে আমাদের সঙ্গে যে সমস্ত দর্শকরা উপস্থিত আছেন তারা অন্তত উপকৃত হবেন। এইটুকু বলছি। ডক্টর অমিতাভ নন্দী আমাদের আরেক অতিথি। নমস্কার। ভালোই লাগছিল সবাইকে যেমন বলছিলেন, অনেকগুলো দিক এসে গেছে আলোচনা করার। আমার মনে হয় যে আমার বলাটা অনেক সহজ হবে, কারণ কিছু কিছু পূর্ববর্তী বক্তারা যা বলেছেন তার থেকে আমার বলার অনেক রসদ পেয়ে গেছি। আমি যখন শুরু করার আগে আমি একটা প্ল্যান ভেবেছিলাম এইভাবে আমার উপস্থাপনাটা কিরকম হবে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে একটু পাল্টাতে হয়েছে।
পাল্টাতে হবে, তা সে হোক না কেন। আমি যেটা বলতে চাইবো, কোভিড-19 মানে SARS-CoV-2 ভাইরাস আমাদের পৃথিবীতে প্রথম। এই অসুখটি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল না, এবং কথাগুলো ভালো শুনতে পাচ্ছি না। দাঁড়ান, আমি অন্তত একটু মাইক্রোফোনটা একটু আগিয়ে নিন। এখন শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে, আস্তে আসছে, সাউন্ডটা কম হচ্ছে। সাউন্ড কম হচ্ছে? আচ্ছা, আমি মোবাইল থেকে কানেক্ট করে নিচ্ছি, মোবাইল থেকে বেটার হবে বোধহয়। আমি আচ্ছা। দেখছি, আমাকে জাস্ট 8 মিনিট সময় দিন, এটা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দেখো এবারে শুনতে পাওয়া যাচ্ছে? কম্পিউটারের মাইক্রোটা নামিয়ে দিন, তাহলেই ঠিক হয়ে যাবে। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, হ্যালো। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। অন্য বাকিরা সবাই মাইক্রোফোন অফ করে রাখুন, তাহলে ইকো হচ্ছে, খুব ইকো হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, প্রফেসর, আপনার আরেকটা মনে হয় কানেকশন আছে, ওই কারণে ইকোটা হচ্ছে। আমি ওটা বন্ধ করে দিয়েছি। এখন মনে হয় শুনতে পাবেন পরিষ্কার। এখন ঠিক আছে? একদম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে কোভিড মানে SARS-CoV-2 ভাইরাস পৃথিবীতে নতুন। আমরা এই যাবৎকাল, অন্তত আমার এই দীর্ঘ কর্মজীবনে, যতগুলি মহামারীর সঙ্গে আমরা কাজ করে এসেছি, সে ম্যালেরিয়া বলো, কালাজার বলো, ডেঙ্গি বলো, চিকুনগুনিয়া বলো, সোয়াইন ফ্লু বলো, বিভিন্ন মহামারীতে আমি কাজ করে এসেছি। তার এক আধটার মধ্যে সুবীরের পুরো পরিবার মানে 3 ভাই, ওরা সবাই তার মধ্যে ছিল। সেটা হচ্ছে কালাজ্বর। তো এই যে অসুখগুলি আমরা সম্মুখীন হয়েছি, এগুলো আগে থেকে অনেক কিছু জানা ছিল, কারণ এর উপরে বহুদিন ধরে, ধরো ম্যালেরিয়া 100 বছর হয়ে 100 বছরের ওপর হয়ে গেছে সেই অসুখটি, আমরা প্রচুর রিসার্চ করে অনেক কিছু জানা গেছে। কালাজ্বরেরও তেমনি আমাদের পক্ষে অনেক সুবিধে হয়েছে। আর এবারে হচ্ছে যে তাদের মোড অফ ট্রান্সমিশন এমনই, সেটা এক মানুষ থেকে আরেক মানুষে যেভাবে যায়, সেটাও আমাদের অনেক সাহায্য করেছে একে সীমিত রাখতে বা কন্ট্রোল করতে। কিন্তু আজকের দিনে যে মহামারীটা আমরা সম্মুখীন হয়েছি, যার সেটি অ্যাবসলিউটলি নতুন। শুধু তাই নয়, এমন টেকনোলজির ডিমান্ড করে যেটা এমনি সাধারণভাবে কোথাও অ্যাভেলেবল নয়। সুতরাং আমরা সম্পূর্ণ অপ্রস্তুতি ছিলাম। এখন তাহলে আমরা যদি এখন ইতিহাস বলবো না, অতীতটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি, সেখান থেকে কয়েকটা জিনিস আমি পার্সোনালি গোড়া থেকে অনেকগুলো পয়েন্ট আউট করেছিলাম বিভিন্ন ফোরামে, কিন্তু সামহাও রাষ্ট্রর কথা যখন উঠছে, রাজ্য বা রাষ্ট্র তার বিপরীতে হেঁটেছে। অবশ্য তাদের আলাদা
কি বলে কমিটি হয়েছে, তারা যেমন ভাবে তাদের পরামর্শ দিয়েছেন তারা সেভাবে চলেছেন। এবং আমরা মিস্টার সরকারের বক্তব্য থেকেও উনি পরিষ্কারভাবে খুব ভালো বলেছেন, আমি একেবারে একমত যে রাষ্ট্র তার ভূমিকা কোনো মতেই পালন করতে পারেনি। এটা একেবারে 100% কারেক্ট। প্রথম ভূমিকা পালন করতে পারিনি যে যে শত্রুটা আমার অচেনা সেই শত্রুটাকে চেনার চেষ্টা তারা কখনো করেনি। তারা ধার করা বিদেশে কি হচ্ছে সেই ধার করা তথ্যের উপর নির্ভর করে নিজেদের এখানে তার উপরে একটা কর্মকাণ্ড ফেঁদে বসে আছেন। উনি একটা উদাহরণ দিয়েছিলেন, মিস্টার সরকার একটা উদাহরণ দিলেন, কিছু প্যারামিটার্স, কিছু মার্কার্স, যেমন মৃত্যু এবং পজিটিভিটি রেট। এই দিয়ে আমরা যদি বিচার করি, এখানে বিভিন্ন দেশের পারফরম্যান্স বা বিভিন্ন সিস্টেম, আমি সিস্টেম বলবো, দেশ তো নিশ্চয়ই আছে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন রকমের সিস্টেম। এই সিস্টেমটার কথা যদি বলা হয় তাহলে সিস্টেমের সাকসেস এবং ফেলিওর শুধু এই দুটি প্যারামিটারের উপর নির্ভর করবে না, আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। উনি অবশ্য সেগুলো কয়েকটা পরবর্তীকালে উল্লেখ করেছেন। আমি একটা জিনিসই বলবো যে ডেথ, মৃত্যুর হার, একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা জানি যে কোনো জীবাণুঘটিত অসুখ এবং জেনেটিক ডিজিজ, জেনেটিক ডিসঅর্ডার, এগুলো কিন্তু এর একটা রেশিয়াল ডিফারেন্স আছে। আমরা কিন্তু একটা জিনিস দেখছি, পৃথিবীর পূর্বভাগে এই রোগের প্রাদুর্ভাব, মৃত্যুর হার অতটা নয়। এটা একটা লক্ষ্য করার মতো জিনিস। এবার পূর্ব থেকে যখন আমরা পশ্চিমের দিকে যাচ্ছি, গ্র্যাজুয়ালি কিন্তু মৃত্যুর রেটটা বেড়েছে। ফর এক্সাম্পল, ইটালিতে কি হয়েছে আমরা জানি, আমেরিকায় কত মানুষ মারা গেছেন আমরা জানি। এই জায়গাগুলো আমাদের ভাবার একটা স্কোপ আছে, সেই জন্য, এবং এটা প্রমাণ করতে হবে। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, কোনো স্টাডি, কোনো রিসার্চ আমরা শুরু করিনি, তার ফলে কোনো তথ্য আমরা জেনারেট করতে পারিনি। এবং আমার দেশে প্রযোজ্য হবে আমার এপিডেমিওলজিক্যাল সিনারিও কি, আমার সোশিওলজিক্যাল সিনারিও কি, আমার ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কি, আমার হেলথ ইনফ্রাস্ট্রাকচার কি, আমার মানুষের শিক্ষাগত যোগ্যতা কি, এবং আমার সবচেয়ে বড় হচ্ছে পলিটিক্যাল সিনারিওটা কি, এগুলোর উপর নির্ভর করবে আমি যে কোনো কর্মকাণ্ড, যে কোনো প্রোগ্রাম আমি যখন ইমপ্লিমেন্ট করতে যাব তার সাকসেস নির্ভর করবে এই ফ্যাক্টরস গুলোর উপরে। সুতরাং এই পুরো সবকটা ফ্যাক্টর যদি আমরা বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করি তবেই আমরা সঠিক মূল্যায়ন করতে পারবো যে আমরা পৃথিবীর অন্যান্য দেশের নিরিখে কোন জায়গায় দাঁড়িয়ে আছি। তবে এটা অনস্বীকার্য যে আমাদের সরকার, রাষ্ট্র তাদের ভূমিকা সঠিকভাবে পালন করতে পারেনি, বরঞ্চ এমন কাজ করেছেন যেটা আমি বারবার বলি, মানুষ মুখে তারা বলেছেন, রাজ্যের প্রধান তারা বলেছেন যে প্যানিক হবেন না, প্যানিক ছড়াবেন না, কিন্তু তারা এমন কাজ করেছেন ঠিক উল্টোটা করেছেন। কোথাও একটা কেস পজিটিভ হয়েছে, মাঝরাত্রির, রাত্রির 12টা থেকে 2টোর মধ্যে তাকে পুলিশ লাগিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটা কি প্যানিক করার যথেষ্ট উদাহরণ নয়? তার বাড়িতে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এখন এই যে ব্যাপারটা, এটাতে মানুষের একটা লোকানোর প্রবৃত্তি জন্মেছে। মানুষ দেখছে যে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, কোনো পাত্তা নেই, কোথায় নিয়ে গেল, তারা বাড়ি ফিরলো কি ফিরলো না কেউ জানে না, কোনো খবর নেই। এই যে জিনিসগুলো হয়েছে, এর রিপার্কেশন হিসেবে মানুষের অবচেতন মনে আমাদের এই রয়েছে, কৌস্তভ না, সাইকিয়াট্রিস্ট কৌস্তভ যে বলল যে কোভিড সাইকোসিস, আমরা আমার মতে আমরা এই মুহূর্তে মানে 21 সালে কোভিড সংক্রান্ত ব্যাপারে 4টে মেজর ইস্যু নিয়ে ডাক্তাররা ব্যস্ত থাকতে হচ্ছে আমাদের। তার মধ্যে একটা হচ্ছে কোভিড অসুখটা নিজে, 2 নম্বর হচ্ছে কোভিড সাইকোসিস, ক্রমবর্ধমান কেসেস আসছে এগুলো, এবং এর জন্ম কিন্তু, এর বীজ কিন্তু ওইখানেই বোনা হয়েছে, এবং রাষ্ট্র তার দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না এই বীজটা বপন করার ব্যাপারে। এটা একেবারে স্থির নিশ্চিত। যেমন উনি রেশনের কথা বললেন,
আমি 2 টাকা দিয়ে চাল, ফ্রি চাল আর একটু ডাল দিলাম, একবারও ভেবে দেখেছেন সে লোকটা জ্বালানিটা পাবে কোত্থেকে? যে গরিব মানুষটা টাকা রোজগার করতে পারছে না, তাকে যেতে দেওয়া হচ্ছে না, কোম্পানিতে প্রাইভেট সেক্টরে কাজ করে, তারা মাইনে পাচ্ছে না, কেউ হাফ পাচ্ছে, কেউ 1/4 মাইনে পাচ্ছে, তাতে 2 টাকা চাল কিনলো। কিন্তু চালের সঙ্গে যারা এগুলো করছেন তারা কি শুধু চাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবেন? একবারও ভেবে দেখেছেন? তার সঙ্গে তো আরো কিছু লাগে। সায়েন্টিফিক্যালি যদি দেখি আমরা, এই পুরো ব্যাপারটাতে সায়েন্সটাকে অগ্রাহ্য করা হয়েছে টোটালি। কখনোই সায়েন্টিস্টদের পরামর্শ নেওয়া হয়নি, ওহে বাবু শোনো, আমি যদি চিফ মিনিস্টার হতাম, আমি যত সায়েন্টিস্টদের ডাকতাম, ডাক্তারদের ডাকতাম, দেখো এটা আমার কিছু করার নেই, তোমরা সবাই বসে স্থির করো কিভাবে কি করবে, খোঁজো কি ব্যাপারটা ঠিক করো, আমি ইমপ্লিমেন্ট করে দেবো, আমি কিছু বলবো না। এটা কিন্তু করা হয়। এখানে সবাই অ্যাডভাইস দিতে শুরু করেছেন যাদের অ্যাডভাইস দেওয়ার অধিকারই নেই, টেকনিক্যালি তাদের অধিকারী এখতিয়ারের বাইরে তারা, অথচ তারা সেই অ্যাডভাইস দিয়ে চলেছেন এবং উল্টো পাল্টা। কেউ বলছে গরুর পেচ্ছাপ খাও, কেউ থানায়, শিলিগুড়ির থানায় নাকে সর্ষের তেল ঘষতে শুরু করেছেন, গভর্নমেন্ট অর্ডার হয়ে গেছে তাতে। এইরকম নানা রকমের মিথ, পুরো জিনিসটাকে, এগুলো মানে এক একটা মাত্র আমি এক্সাম্পল দিচ্ছি। এই যে পুরো ব্যাপারটায় রাষ্ট্র কখনো এই সেন্সরশিপ করেনি, কখনো দিশা দেখায়নি, কখনো জানার চেষ্টা করেনি, কখনো চেনার চেষ্টা করেনি যে অসুখটা কি। আমি যারা এগুলো বলতে পারবে তাদের ডাকা হয়নি কখনো। পলিটিশিয়ানরা নিজেরাই এটাকে ঠিক করে নিয়েছে, তারাই মোকাবিলা করবে। খুব আনফরচুনেট ব্যাপার এটা, এটা হয় না, এভাবে মোকাবিলা করা যায় না। আজকে ভ্যাকসিনের যদি আমি একেবারে লাস্ট প্রসঙ্গটা বলে দিচ্ছি, আরো এর মাঝে অনেক প্রসঙ্গ আছে। ভ্যাকসিনের প্রসঙ্গে আমি টিভিতে যেমন বলছিলাম সেদিনে, যে ম্যালেরিয়া আটকানোর জন্য প্লাজমোডিয়াম ভাইভাক্স, মানে রিল্যাপসিং ম্যালেরিয়া, বিটি ম্যালেরিয়া আটকানোর জন্য প্রাইমাকুইন একটা ওষুধ দেওয়া হয়। সেটা আমাদের ন্যাশনাল কর্মসূচি থেকে 5 দিনের একটা ছিল। 5 দিন দিলে অ্যারাউন্ড 65 to 70% ফল পাওয়া যায়, মানে আটকানো যায় নাকি। এবারে দেখা গেল এমনিতে রিল্যাপস হচ্ছে 30 to 33% মানুষের মধ্যে রিল্যাপস হয়, বাকিদের রিল্যাপস হয় না। তার মানে বাকিদের প্রাইমাকুইন লাগে না। তাহলে আমি 5 দিন দিই আর 2 দিন দিই, যেটা না দিলেও তো আমরা 70% এমনি রিল্যাপস হবে না। এবারে সেই রিল্যাপসটাকে 5 দিনের প্রাইমাকুইনের সাকসেস বলে ধরে নিয়ে সেটাকেই সারা দেশে চালু করা হলো, আর ম্যালেরিয়া চলতেই থাকলো, ম্যালেরিয়া চলতেই থাকলো। আমরা আস্তে আস্তে সেটাই কাজ করে আমরা দেখালাম অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ যদি না দেওয়া যায় তাহলে সেটা কার্যকরী হয় না। কিন্তু সেটা দিতে গেলে আবার তার পরিকাঠামো চাই, কারণ সাইড এফেক্ট হয়। G6PD টেস্ট করে তার জেনে নিতে হয় তার ডেফিসিয়েন্সি আছে কিনা, সেটা না হলে সেটা 14 দিন 7 দিনের বেশি দেওয়া যাবে না। এখন এই যে পরিকাঠামো, আজকে স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও আলোচনা এসে গেছে এখানে। ঠিক তেমনি ভাবে কোভিডের ক্ষেত্রে আমরা জানি 80-85% এমনি কোভিড হয় না, মাইল্ড বা মডারেট হয়। তা একটা ভ্যাকসিন দেওয়া হলো, তারপরে সেটাই তো বলা হবে যে ভ্যাকসিন দিয়েছি বলে দেখো কম রইল মানুষের হলো 85% সাকসেস রেট, কিংবা বলা হবে যে মাইল্ড কেস সিভিয়ারিটি হবে না, মানুষ মারা যাবে না কোভিডে ভ্যাকসিনটা নিলে, এবং সেক্ষেত্রে পার্সেন্টেজ কি না 85%। আসলে সেই 85% নর্মালি আমাদের এমনি হয় না। এই যে বৈজ্ঞানিক বিশ্লেষণগুলো, এগুলো মানে অন্যভাবে নেবেন না, খুব কাঁচা কথায় বলতে হচ্ছে যে সমাজকে বোকা বানানোর চেষ্টা। এগুলো এভাবে তো এগোনো যায় না। আমরা, সুবীর আমাকে বলেছিল যে আমাদের আজকের মিটিং এর সারবর্তা হচ্ছে যে আগামী দিনে আর আগামী যদি কোনো এরকম এপিডেমিক আসে আমরা কিভাবে কি তৈরি হব, প্রস্তুত হব, তার একটা খোলনলচে তৈরি করে একটা ভাবনা চিন্তা করা। তো সেখানে হচ্ছে আমরা যদি এই সায়েন্টিফিক এলিমেন্ট গুলো প্রতিটা পদে না ঢোকাই, তাহলে আনসায়েন্টিফিক ওয়েতে যে অ্যাসেসমেন্ট গুলো হয় এবং যে অ্যাসেসমেন্টের ভিত্তিতে যে পরিকাঠামো বা যে কর্মসূচি তৈরি করা হয় সেগুলো কখনোই ফলপ্রসূ হবে না। এখন আমরা
পাবলিক পার্টিসিপেশনের কথা আমরা এপিডেমিওলজি বা ডিজিজ কন্ট্রোলে সুমন বলেছে, ডেফিনেটলি এটা তো একেবারে গোড়ার কথা। যখনই আমরা কোনো ডিজিজ কন্ট্রোল করতে যাব তখন কমিউনিটি পার্টিসিপেশন ছাড়া হবে না। এবারে কমিউনিটিকে পার্টিসিপেট করাতে গেলে তাদের কাছে তো স্বচ্ছতা নিয়ে সঠিক তথ্যটা পরিবেশন করতে হবে, তাদের একটা কুয়াশা রাখলে তো চলবে না। এখন এই পুরো ব্যাপারটাই যখন নাকি আমার পিপলস পার্টিসিপেশন দরকার হচ্ছে, তখন এখানে পলিটিক্যাল ইন্টারেস্ট বিশালভাবে কাজ করতে শুরু করে দিয়েছে। সমস্যা, আমাদের মূল সমস্যা কিন্তু একটা সায়েন্টিফিক জিনিস থেকে পুরো নজরটা পলিটিক্যাল এক্সপ্লয়টেশনের দিকে চলে গেছে। যতদিন আমাদের এই দেশে, এই সমাজে এই পলিটিক্যাল এক্সপ্লয়টেশন, ভোট কেন্দ্রিক, ভোট পাওয়ার উদ্দেশ্যে এই যে চাল দেওয়া হচ্ছে, ডাল দেওয়া হচ্ছে, এর পিছনে তো ভোটের রাজনীতি আছে। আমি যদি বলি, কেউ অস্বীকার করতে পারবে, কোনো প্রমাণ দিতে পারবে নেই বলে? কারণ সেখানে আমরা দেখেছি কেন্দ্র রাজ্য দুতরফের চাল আসছে, সেই নিয়ে টানাপোড়েন চলছে। এটা পুরো পলিটিক্যাল ইস্যু এগুলো। এখন এসব করে আমরা কখনোই কিছু করতে পারবো না। এখন পিপলস পার্টিসিপেশন যদি আমরা চাই, তাহলে সেখানে এরা জানবে, এই সুমনরা জানে ভালো করে। এবং যে দুটি কথা আমরা বলি, আমাদের লোকের তো শিক্ষাটা চাই। প্রথম কথা হচ্ছে জেনারেল এডুকেশন। আমরা হেলথ এডুকেশনের কথা বলবো। হেলথ এডুকেশন তখনই পুরোপুরি ভাবে সফলভাবে সম্ভব যখন আমাদের জেনারেল এডুকেশন থাকবে। আমরা একটা জীবাণু বললাম, একটা ভাইরাস বললাম, এই ওয়ার্ড গুলো তো সাধারণ মানুষ বুঝবে না। সেই জেনারেল এডুকেশনটাই তো নেই আমাদের। আরো এই যে 1.5 বছর ধরে আজকে সমস্ত স্কুল কলেজ বন্ধ, এখানে ডাক্তাররা, আমি তো শুনলাম, আজকেই শুনলাম, এমন নোটিশ সার্ভ করা হয়েছে মেডিকেল কলেজে, ফাইনাল ইয়ার ছাড়া বাকি এর তারা ওয়ার্ডে যেতে পারবে না, অথচ 3rd ইয়ার থেকে ওয়ার্ডে ঘুরে রুগী দেখার প্রক্রিয়া থাকে। তাহলে তারা যে ছেলে মেয়েগুলি বেরোবে পাস করার পরে, পাস তো হয়ে যাবে, সবাই পাস হয়ে যাবে অনলাইনে, কেউ ফেল করবে না, তাহলে তো মূল্যায়ন হবে না। এই যে বিশেষ বিষয়গুলো, এগুলো আমাদের সায়েন্টিফিক্যালি ভেবে দেখা দরকার। এবং আমরা পরবর্তী প্রজন্মকে নিয়ে যখন কাজ করব, তাদেরকে কোন স্ট্যান্ডার্ডের তৈরি করছি, আমরা সেই স্ট্যান্ডার্ডটাই দিচ্ছি না। বাসের কথা বলে আমি ভীষণ খুশি হয়েছি, এই যে কথাটা, প্রসঙ্গটা এনেছেন, যে বাস ঠিকই তো, তুমি অফিস খুলে দিচ্ছ, সরকারি অফিসে 50% অ্যাটেন্ডেন্স, ব্যাংক খুলছে, আরে লোকগুলো আসবে কোথায়? মল খুলে দিচ্ছ এতটা থেকে এতটা, মানুষ যাবে কি করে? সবাইকার কি গাড়ি আছে বলুন তো? সবাই কি অতটা ধনী? লোককে তুমি 2 টাকা দামে চাল দিচ্ছ বা ফ্রি রেশন দিচ্ছ যে দেশে, সেখানে তুমি এই দোকানগুলো খুলে পরিবহনটাকে বন্ধ করে কি করবে? কেন? ঠিকই বলেছেন, আমরা একটা বন্ধের সময় দেখি যেখানে 500 বাস চলে, সেখানে 1500 বাস চালাচ্ছে। সেই 1000টা বাস কোথায় ছিল? কেন চালানো হয়নি অন্য সময়? ঠিক তেমনি ভাবে এখন মানুষ এই যে পরিবহনগুলো, এর ফাঁক দিয়ে নানা রকমের করাপশন ঢুকে পড়ছে। কারণ চাহিদা যখনই, অনৈতিক চাহিদা যখনই বাড়বে, যখনই আতঙ্ক বাড়বে সমাজে, তখনই করাপশন এবং তার এক্সপ্লয়টেশন বাসা বাঁধবে। এবং সেখানে আমরা বলবো, আমি এক্সাম্পল দিচ্ছি পরিবহনের একটা, ভ্যাকসিন কেলেঙ্কারিটা তো জানেনই আপনারা। ভ্যাকসিন কেলেঙ্কারি যা হয়েছে সেটা আর কিছুই না, এর বীজটা তো আমরাই পুঁতে দিয়েছি। গত বছর মে মাস থেকে মিডিয়া এমন ভাবে প্রচার করলো ভ্যাকসিন করে, মানুষের মনের মধ্যে একটাই জিনিস রইল, তারা মাস্ক টাস্ক খুলে ফেললো, বলে ভ্যাকসিন আসছে। অনেকে আমি দেখেছি মাস্ক পরার দরকার নেই, ভ্যাকসিন এসে গেল বলে, আর কি হবে? অথচ সেই ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে আমরা এখনো শিওর নই। কতটা প্রোটেকশন দিতে পারে আমরা জানি না, কতদিন সেই প্রোটেকশন থাকবে আমরা জানি না। যদি কেউ বলে থাকে যে 1 বছর প্রোটেকশন থাকবে, আরে মশাই এই তো ভ্যাকসিন তুমি শুরু করছো, তার ট্রায়ালও যদি, তার আমি বলছি এই মাস ভ্যাকসিনেশনের আগেও যদি ট্রায়াল হয়ে থাকে, সেই ট্রায়াল তুমি কত মাস, 2-3 মাস দিয়েছো, তাহলে 1 বছর পরে এই মানুষটা যে প্রোটেক্টেড থাকবে তার প্রমাণ কি করে তুমি পেলে? 1 বছর যেতে দাও, ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করেছো, মানুষকে ভ্যাকসিন দিয়েছো। আমাদের এপ্রিল মাস থেকে বা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে, তাহলে 2021 গিয়ে 22-এ না গেলে তো আমরা বলতে পারবো না কতদিন ধরে সেই প্রোটেকশন দিতে পারবে। এই যে জিনিসগুলো, এগুলো মানুষের মধ্যে এমন হাহাকার ফেলে দিয়েছে
কারণ 130 কোটি মানুষের দেশ, সেখানে আমরা 15 দিন 1 মাসের মধ্যে যেটা দরকার সেটা করতে পারবো না। কত কোটি ডোজ ভ্যাকসিন আমরা কিছুতেই তৈরি করতে পারবো না। স্বাভাবিক কারণে সেখানে আবার সেই আমরা এখানে আমি কোট আনকোট বলছি, এখানে রাজনৈতিক ফ্যাক্টর এসে গেছে। এবং আমরা টিভিতে বিভিন্ন জায়গায় প্রচার মাধ্যমে দেখছি এই ভ্যাকসিন কাণ্ডে কি ঘটনা ঘটছে। এই যে নেক্সাস গুলো গড়ে উঠেছে, আজকে অটোওয়ালা যখন নাকি হলো তোমার লকডাউনের আগে অটো বন্ধ করা হলো, তারপরে বলা হলো, অটোরা বললো না আমরা চালাতে পারবো না, তোমরা কি বলা হলো না তোমরা 2 জন লোক নিয়ে চালাবে, ভাড়া বাড়িয়ে দেওয়া হলো। তারা কিন্তু 2 জনের বদলে 5 জন লোক নিল সেই একই ভাড়ায়, কোনো নজরদারি নেই। প্রত্যেকটা জায়গায় দেখুন আমাদের মানুষ এক্সপ্লয়েটেড হয়েছে, আমাদের মানুষকে বঞ্চিত হতে হয়েছে, কষ্ট করতে হচ্ছে। তাহলে মানুষ কি ভাববে? যেখানে এতটুকু কিছু পাবে সেখানে ছুটবে। এই মানুষদের দিয়ে আমরা কি করে একটা সহযোগিতামূলক কর্মকাণ্ড কি করে সাফল্যের দিকে আমরা নিয়ে যাব? আগে তো মানুষকে তার স্বাচ্ছন্দ্য দিতে হবে, তাকে বোঝাতে হবে যে হ্যাঁ আমরা তোমার পাশে আছি, তোমার কোনো কষ্ট নেই, তোমার কোনো অসুবিধে হবে না। সবকিছু সরলীকরণ করা হয়ে গেছে। এই ব্যাপারটা কখনো রাষ্ট্রের তরফ থেকে, সরকারের তরফ থেকে কখনো বলা হয়নি, কখনো প্রমাণ রাখা হয়নি যে সরকার তাদের সব সময় পাশে আছে বা তাদের সব কাজে সুবিধে করে দিচ্ছে যাতে তাদের নর্মাল থাকে। লকডাউন তো কোনো উত্তর নয়। স্বাস্থ্য পরিষেবা, সত্যিই তো কোভিডের জন্য স্বাস্থ্য পরিষেবা কি করে থাকবে? এটা নতুন অসুখ, এর নতুন ডাইমেনশন আছে। এই ডাইমেনশন নিয়ে আমরা তো জানতে হবে যে ধরনের ট্রিটমেন্ট ফেসিলিটি দরকার, সেই ফেসিলিটি তো রাতারাতি তৈরি করা যায় না। কোনো দেশ আগের থেকে রাখেনি, থাকবে না। এবং দুঃখের কথা, আমরা কিন্তু এতদিন গেছে, এতবার লকডাউন হয়েছে। প্রথমে বলা হয়েছিল লকডাউন এই জন্য করা হচ্ছে, এই 1 মাস লকডাউনের মধ্যে আমরা দেশকে তৈরি করে নেবো, স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করে নেবো। আজও কি সেটা হয়েছে? ভেবে দেখুন হয়েছে। তাহলে এইখানে আমরা কি তুলনা করতে পারি অন্য দেশের সঙ্গে যে আমাদের মৃত্যুর হার বা পজিটিভিটি রেট কিভাবে কি হচ্ছে? এই জিনিসগুলো যতক্ষণ না আমরা ঠিক করতে পারছি ততক্ষণ আমরা কখনোই এই কোনো কর্মকাণ্ডই আমরা সফল করতে পারবো না। সুবীরকে আমি মনে করাবো, যখন নাকি ওদের পাড়ায় ওখানে কি বলে পেয়ারা বাগানে কালাজ্বর হলো, আমরা গেলাম, তারপরে সেখান থেকে খবর পেয়ে তাদের যে কন্ট্যাক্ট ট্রেসিং করলাম, তাদের ওই জাতের লোক আর কোথায় কোথায় আছে, কোন কোন গ্রামে তাদের যাতায়াত আছে, প্রতিটা গ্রাম আমরা ঘুরেছি। ওখান থেকে আমরা গেলাম নেজাটে একটা জায়গা আছে, সেখানে ওই একই আদিবাসী লোকেরা থাকে। সেখান থেকে খবর পেলাম কাউগাছি, মানে ব্যারাকপুর পেরিয়ে ইচ্ছাপুরের কাছে কাউগাছি বলে একটা গ্রাম। আমি জানি না সুবীর তোমার মনে আছে কিনা, আমরা যখনই গ্রামে এই কাজগুলো করতে গেছি তার আগে 2-3 দিন ধরে আমরা গ্রামে গিয়ে ক্যাম্প করেছি, গ্রামে মিটিং করেছি, গ্রামের লোকেদের বুঝিয়েছি, মানে তথ্য সহ প্রমাণ সহ বুঝিয়েছি। বোঝানোর পরে তবে আমরা তাদের পার্টিসিপেশনটা পেয়েছি, তবে আজকে কালাজ্বর আমরা এখান থেকে মোটামুটি সরিয়ে দিতে পেরেছি। তা না হলে হতো না। সেখানে রাষ্ট্রের কোনো ভূমিকা আমরা পাইনি, চাইও নি, আমরা জানতাম যে পাবো না। আমরা কিন্তু নিজেদের পরিসরে করেছি, আমরা একেবারে নিজেদের পরিসরে করেছি এবং সেখানে আমরা সফলও হয়েছি। সেটা অনেকটা, বেশিরভাগ ক্রেডিটটা সুবীরদের, আমি আর নাম করবো না, পলিটিক্যাল দলের নাম করবো না কিছু, ওদের দলের অনেক সাহায্য আমরা পেয়েছি। ওরা ভীষণভাবে মানুষের জন্য আমার পাশে এসেছে, আমরা সবাই মিলেমিশে কাজ করেছি। এবং এই ধরনেরই, যেমন ধরুন আমরা গত বছর আমি বহুবার টিভিতে বলেছি যে আমরা পাড়ায় পাড়ায়, এই যে বললেন কথাটা ঠিকই বলেছেন, ক্লাবগুলোকে কেন আমরা হেলথ এডুকেশন দিতে গেলে কি লাগবে? আমরা ঠিক আছে, আমাদের জেনারেল এডুকেশন ততটা ভালো নয়, তাহলে আমাদের যে মেটেরিয়ালটা তৈরি করতে হয়, যাকে আমরা আইইসি বলি, ইনফরমেশন এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন, আইইসি মেটেরিয়াল তৈরি করতে হয়। যে তাদেরকে আমরা লিফলেট বিলি করব, না তাদেরকে আমরা প্রজেকশন করে দেখাবো, না তাদেরকে আমরা ছোট ছোট পথসভা করব, না কি করব? কেন এটা করা যেত না? পাড়ার মোড়ে সরকার থেকে বোর্ড টাঙিয়ে রাখা যেত না যে হেল্পলাইন এখানে, কোন হাসপাতালে কি ব্যবস্থা আছে সেখানে চলে যাও, কোথায় অ্যাম্বুলেন্স আছে, কোথায় আছে সে যাবে, সে চলে যাও। করা হয়েছে, একটা হেল্পলাইন দেওয়া হয়েছে যে ফোন কোনোদিনই ধরে না, কারণ আমি নিজে ভুক্তভোগী।
আমি বেশ কয়েকজন রুগীর জন্য বহুবার বহু জায়গায় ফোন করেছি, স্বাস্থ্য ভবন থেকে শুরু করে হেল্পলাইন থেকে থানা পর্যন্ত কেউ ফোন করেনি, কেউ সাহায্য করেনি। এখন এইগুলো মানুষের উপরে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। এগুলো করা যেত, এখনো সময় আছে। আমরা যদি ছোট ছোট গ্রুপে এই কাজ শুরু করি, যে আগে স্টাডি করা হোক। আমি হালে একটা স্টাডি শুরু করেছি, ক্লিনিক্যাল স্টাডি এবং ভ্যাকসিন পোস্ট ভ্যাকসিনেশন স্টাডি, যে ভ্যাকসিনের যে সাফল্য কি ফেলিওর যেটাই হোক না কেন, এটা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা তারা দিচ্ছে না। তারা এমনও বলছে যে আমরা গ্যারান্টি দিতে পারবো না যে ইনফেকশন এটা আটকাবে, আমরা গ্যারান্টি দিতে পারবো না ইনফেকশন হওয়ার পরে ভ্যাকসিনেটেড ইন্ডিভিজুয়াল এটাকে স্প্রেড করবে না। এই ব্যাপারটাতে কিন্তু একটা লিগাল ইস্যু এসে যাচ্ছে। যেমন মেঘালয় হাইকোর্ট থেকে একটা অর্ডার বার করা হয়েছে, একজন ব্যক্তি তাকে চাপ দেওয়া হয়েছিল তার অফিসে জয়েন করতে দেওয়া হবে না যতক্ষণ ভ্যাকসিন সে না নিচ্ছে। সে কোর্টে যায়, কোর্ট বলে হ্যাঁ সে তার স্বাধীনতা আছে, যে ভ্যাকসিন নেওয়া না নেওয়া সে নিশ্চয়ই সে ব্যক্ত করতে পারে, সে না নিতে পারে, কিন্তু সে তার থেকে যে অসুখটা ছড়াবে না অন্যদের, সেটা তাকে প্রমাণ দিতে হবে। আচ্ছা বলুন তো, এই প্রমাণটা সে কি করে দেবে? এটা রাষ্ট্রের করার কথা, এগুলো রিসার্চের ব্যাপার। আমরা সাব ক্লিনিক্যাল কেসকে ধরি, আমরা ভ্যাকসিনেটেড ইন্ডিভিজুয়াল প্রত্যেক মানুষকে যদি ধরে ধরে তাদের মধ্যে দেখা হয় সোয়াব নিয়ে কতজনের ভাইরাস আছে, তার ভাইরাল কাউন্ট লোড কতখানি আছে, সেগুলো থেকে ট্রান্সমিশন হতে পারে কিনা, ভলেন্টিয়ার স্টাডি, আমরা চ্যালেঞ্জ স্টাডি করিনি। ইউকেতে ভ্যাকসিনেশনের পরে তাদের নাকে ভাইরাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ভলেন্টিয়ার তৈরি করা হয়েছে, সে ভলেন্টিয়ারদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ভ্যাকসিন দেওয়ার পরে তাদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে লাইভ ভাইরাস দিয়ে, এটা দেখার জন্য যে ভ্যাকসিনটা কার্যকরী হচ্ছে কিনা। এই ধরনের স্টাডি আমরা এখানে ভাবতেই পাচ্ছি না, করা তো দূরে কথা, কেন ভাবা হচ্ছে না? তাহলে তো সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, কোর্ট থেকে যে অর্ডারটা দেওয়া হয়েছে, উল্টে সেই লোক বলতেই পারে যে আপনারা কি প্রমাণ দিতে পারবেন যে ভ্যাকসিনেটেড ইন্ডিভিজুয়ালরা ছড়াচ্ছে না বলে? এটা প্রমাণ দিতে পারবে রাষ্ট্র? এইখানেই হচ্ছে একটা বিশাল একটা ডার্ক এরিয়া রয়েছে, যে আমরা কোনো কাজটা করছি কোনো রিসার্চ সায়েন্টিফিক ব্যাকআপ ছাড়াই সমস্ত কাজ করে চলেছে হুইমসের উপরে, পলিটিক্যাল কম্পালশনের উপরে। এই জায়গা থেকে যতক্ষণ না বেরোনো যাবে আমরা কিছুই করতে পারবো না। আমার মনে হয় আমরা প্রশ্ন উত্তরে চলে যেতে পারি। আমি অনেক কিছু বলেছি, আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু মনে হচ্ছে অনেকটা সময় আমি নিয়েছি। খালি এখানে কয়েকটা জিনিস আমি বলবো। পলিটিক্যাল এক্সপ্লয়টেশন বলে নিয়েছি, এডুকেশনের সিস্টেম আমি মোটামুটি আপনাদেরকে বলে দিয়েছি, এবং সে ব্যাপারে মনোবিদ আমাদের কৌস্তব বলেছেন যে বাচ্চাদের সাইকোলজি কি হয়, স্কুলে না যেতে পারলে কি হচ্ছে। সত্যি তো, তাদের একটা জীবনের এটা অন্য দিক। আমরা যদি তাদের বাড়ির মধ্যে আটকে রাখি, শুধু বড়দের মধ্যে, তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, তার গ্রুমিং, তার যে বয়স অনুপাতে যে ডেভেলপমেন্ট হয়, মেন্টাল ডেভেলপমেন্ট, সেটা হয় না। বাড়িতে বড়দের মধ্যে অনেক কিছুই থাকে, পারিবারিক নানা রকম ঝুট ঝামেলা হতে থাকে, সেগুলো সেই ছেলেমেয়েরা দেখছে, যেগুলো তাদের দেখার কথা নয়। এর অনেক কিছু দিক আছে, কৌস্তবরা এগুলো ডেফিনেটলি এগুলো নিয়ে চর্চা করছে, ভাবনা চিন্তা করছে। আমি সুবীরকে বলবো, সুবীর এই সমস্ত কিছু মাথায় রেখে এখন দেখো যে আমরা কি করতে পারি। আমার মনে হয় আমি এখানে দুটি প্রস্তাব রাখবো। আমরা যেমন কালাজ্বরের সময় সুবীরদের হেল্প নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কাজ করেছিলাম, আবার আমরা কোভিডের জন্য পাড়ায় পাড়ায় যারা খুব একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকবে না, মানে খুব কি বলবো রোবাস্ট বা স্ট্রং পলিটিক্যাল অ্যাফিলিয়েশন না থাকার মতো ক্লাবেদের ধরে, কারণ ওখানে যাওয়া আমাদের পলিটিক্যাল কম্পালশন এসে যাবে, নানা রকম হ্যাঁ না এর মধ্যে যাবে। তাদের বাদ দিয়ে মোটামুটি নন পলিটিক্যাল বা অ্যাপলিটিক্যাল, একেবারে অ্যাপলিটিক্যাল হয়তো হবে না, পলিটিক্যাল চিন্তা ভাবনা থাকবে, কিন্তু অ্যাপারেন্টলি অ্যাপলিটিক্যাল সংগঠনদের নিয়ে আমরা যদি এই সমাজ ভিত্তিক কিছু কাজ করতে পারি, অ্যাটলিস্ট মানুষের অ্যাওয়ারনেস বাড়ানো, তার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের মধ্যে থেকে প্যানিক বাটনটাকে সুইচ অফ করে দেওয়া আর সত্যটা প্রকাশ করা, এবং তাদেরকে সেটা বোঝানো যে তাদের দায়িত্ব তাদের নিজের জন্যই পালন করতে হবে,
তাদের নিজের ফ্যামিলির জন্য পালন করতে হবে। সরকার কি করবে না করবে সেটা আমরা অত আলোচনা করব না। সরকারের বিরুদ্ধে সমাজে গিয়ে বলতে গেলে উল্টো ছিরি হবে, সেটা বলার দরকার নেই। সে তারা প্রতিদিন দেখছে। এইভাবে যদি আমরা একটা জনমত তৈরি করতে পারি, জনমত তৈরির মাধ্যমে হয়তো হয়তো আমরা একটা প্রেসার ক্রিয়েট করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। অমিতাভ দার সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্কের কথা আর উল্লেখ করতে চাইছি না। দীর্ঘদিন ধরেই অমিতাভ দা নিজেও সেই সম্পর্কে কয়েকটি কথা বলেও ফেলেছে। যাই হোক, আমরা এখন প্রশ্নোত্তর পর্বে চলে আসি। আমি দেখতে পাচ্ছি স্বপন বন্দ্যোপাধ্যায় রয়েছেন। স্বপনবাবু, খর্দা থেকে আপনি, তিনজন ডাক্তারবাবু রয়েছেন এবং সঙ্গে একজন সমাজ বিশেষজ্ঞ রয়েছেন। আপনি পুরো আলোচনাটাই শুনলেন। আপনার যদি কিছু প্রশ্ন থাকে আপনি এবার করুন, এবং নির্দিষ্টভাবে যদি কারোর কাছে প্রশ্ন থাকে সেটা তো আপনি উল্লেখ করতে পারেন, আপনি করতে পারেন। স্বপন বন্দ্যোপাধ্যায়, খর্দা থেকে বলছি। স্বপনবাবু, আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি লাইনে আছেন? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। স্বপনবাবু বোধহয় নেই লাইনে। আপনি আছেন লাইনে, সোমনাথ ব্যানার্জি? আছি। আপনার যদি কিছু প্রশ্ন থাকে, তিনজন ডাক্তারবাবু রয়েছেন, সঙ্গে সমাজতাত্ত্বিক রয়েছেন। আপনার এই আলোচনা শোনার পরে যদি কোনো প্রশ্ন থাকে আপনি সে প্রশ্ন রাখেন। প্রশ্ন বলতে এইটাই, সেটা হচ্ছে যে প্রশ্ন ঠিক বলবো না, সমকালকতা এইটার বোর্ডের পক্ষ থেকে সদস্য হিসেবে তিনজন ডাক্তারকে অভিনন্দন জানাচ্ছি। ডাক্তার অমিতাভ বাবুর সঙ্গে আমার 80 দশকের শেষে পরিচয়। কালাজার সম্পর্কে বিশেষজ্ঞ এবং কালাজার সম্পর্কে বলেছেন। উনি আমার বাড়িতে এসেছেন। ওনার হয়তো খেয়াল আছে যে অচুকবাল ব্যানার্জি আমার পিতা 12 বার কালাজারে আক্রান্ত হয়েছিলেন, এবং ওনার হাত দিয়ে সবার ভালো হয়েছেন আমার বাবা, এবং ট্রপিক্যালে ভর্তি ছিলেন। 93-তে মারা গেছেন। এবং এটা ঘটনা যে বাবার চিকিৎসা মূলত ডাক্তারবাবুদের সাহায্য এবং চিকিৎসা সঠিকভাবে হওয়ার জন্যই বাবা কিন্তু 12 বার কালাজ্বর হওয়া সত্ত্বেও বেঁচে ছিলেন। বাবা মারা গেছেন কিন্তু স্ট্রোকে 93-তে। অমিতাভ বাবুর কাছে একটা আমার যে অমিতাভ বাবু বলেছেন এটা ঘটনা যে কালাজ্বর একবারের পর 2বার হলে মারা যান, কিন্তু আমার পিতা 12 বার হওয়া সত্ত্বেও বেঁচে ছিলেন চিকিৎসার জন্য। এটা বলা হলো যে আজকে কিন্তু ভিয়েতনাম হচ্ছে কেরলের যে কেরল হয়েছে, এই চিকিৎসাই মূল কথা। আর মানুষের অ্যাওয়ারনেস অবশ্যই প্রয়োজন। আর যেটা আমার বলার সেটা হচ্ছে যে এই ধরনের অ্যাওয়ারনেস সম্পর্কে আমাদেরকে মোটামুটি সজাগ হতে হবে। অমিতাভর প্রস্তাবকে ধন্যবাদ এবং আমি আমার বক্তব্য বলে শেষ করি। আচ্ছা, আমি দেখলাম লাইনে প্রফেসর ইন্দ্রনীল মুখার্জি রয়েছেন। প্রফেসর ইন্দ্রনীল মুখার্জি, আপনি আছেন লাইনে? হ্যাঁ আছি। আপনি প্রশ্ন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ রয়েছেন এবং সমাজবিদ রয়েছেন। প্রফেসর নন্দীকে আমি প্রশ্নটা করতে চাইছিলাম যে এই যে পুরো কোভিড এর অভিজ্ঞতায় আমরা যেভাবে দেখলাম যে অবশ্যই সমস্ত পেশেন্টকে তো হসপিটালে যেতে হয়নি, কিছু মানুষ ঘরে বসে চিকিৎসা করতে পেরেছে, কিন্তু যে যারা হসপিটালে গেলেন তাদের ধীরে ধীরে দেখা গেল যে হসপিটালের মধ্যে থেকে আরো অনেক রকম ইনফেকশন
ইনফেকশন হচ্ছে এবং তাদের অবস্থা আরো সংকটজনক হয়ে উঠছে। তো এক্ষেত্রে আরেকটা বিশেষ করে দেখলাম যে প্রাইভেট যে হসপিটাল গুলো তারা একটা বিশেষ খুবই নিন্দনীয় ভূমিকা পালন করলো। প্রচুর অর্থের মাধ্যমে সবাই মাইক্রোফোন মাইক্রোফোনটা অফ করবেন, মাইক্রোফোন অফ করবেন, ইকো হয়ে যাচ্ছে। দেখা গেল যে প্রচুর মুনাফা কামানোর একটা ব্যবস্থা হিসাবে প্রাইভেট হসপিটাল গুলো এটাকে দেখলো। করছি একটু যদি মাইক্রোফোনটা অফ করেন, স্বপন বাবুকে অনুরোধ করছি আপনি যদি একটু অডিওটা অফ করেন। হ্যাঁ ঠিক আছে। প্রশ্নটা আরেকবার করুন, মাইক্রোফোনের খুব প্রবলেম হয়েছে। সবাই মিলে মাইক্রোফোন অন করে রেখেছেন, শুধু যে বলবেন সেই অন করুন। আমি আরেকবার করবো, স্বপনবাবু আগে মাইক্রোফোনটা অফ করে। হ্যাঁ হয়েছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমরা দেখলাম যে অনেক মানুষই হসপিটালে গিয়ে তাদের অবস্থা আরো সংকটজনক হয়ে গেল এবং যারা প্রাইভেট হসপিটালে গেছিলেন তাদের দেখা গেল যে আরো অনেক প্রচুর খরচা হয়ে গেল, অনেককে জমি বাড়ি বিক্রি করতে হলো, অনেক মানুষ মারা গেল। তো কোথাও কি আমরা এই আমাদের যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটা আমাদের যেভাবে চলছে, যেখানে খুবই সুপার স্পেশালিটি বড় বড় প্রাইভেট হসপিটাল গুলো মনে হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার শেষ কথা, সেই চিন্তাটা কি কোভিড কোনোভাবে আমাদেরকে দেখিয়ে গেল যে সেই চিন্তার মধ্যে দৈন্যতা রয়েছে? কারণ যেটা আমরা যেমন আগেও শুনলাম যে ব্রিটেন বা ইউএস বা ইতালির যে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে প্রচুর মানে বড় বড় হসপিটাল রয়েছে, অনেক স্পেশালিস্ট রয়েছে, তবু তারা কিন্তু ঠিকভাবে মোকাবিলা করতে পারলেন না। আমাদের কি পুরো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নতুন ভাবে ভাবতে হবে এবং সেখানে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরো কিভাবে ভালো করা যায় এবং যাতে মানুষের ঘরের কাছে স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যাওয়া যায়, সে ব্যাপারে কি আমাদের চিন্তা করার সময় এসেছে? প্রফেসর নন্দী, আপনার মাইক্রোফোন বন্ধ। হ্যাঁ, এই ব্যাপারটা খুব জটিল, অথচ অন্য কথায় বলতে গেলে সিম্পল। মানে হয়তো কথাটা এমন শোনাবে যে সোনার পাথর বাটি, কিন্তু তা নয়। এখানে কথাটা হচ্ছে যে হ্যাঁ, স্বাস্থ্য ব্যবস্থা তো ডেফিনেটলি, স্বাস্থ্য ব্যবস্থাটা কোভিড চিকিৎসার উপযুক্ত নয়। কেন নয়? কেন নয় না, আমরা কোভিড অসুখটার যে প্যাথোলজিক্যাল চেঞ্জেস, যে প্রসেসটা হচ্ছে, সেই প্রসেসটাতে আমাদের জ্ঞান নেই বললেই চলে, আজও নেই। এখনো পর্যন্ত আমি তো ধরুন এই 1.5 বছর ধরে আমার চেম্বার, ক্লিনিক এবং হাসপাতাল, সে নর্মাল বেড, আইসিইউ সব ধরনের পেশেন্টের চিকিৎসা করে এসেছি এবং সত্যি কথা বলতে কি যে আমাদের কাছে কোনো ক্লু নেই ভাইরাসটা মানুষের শরীরে ঢোকার পরে কি করছে সেটা জানি, কিন্তু কোন রাস্তা দিয়ে করছে, কোন অস্ত্রটা সে শান দিয়েছে, সেইটা আমরা এখনো পর্যন্ত জানি না। যে কারণে আমাদের ঠিক ভাইরাসটাকে আটকানোর বা মারার কোনো ওষুধ এখনো পর্যন্ত আমাদের হাতে কিছু নেই। যদিও এটা জানি আমরা যে অ্যান্টিভাইরাল ড্রাগ তৈরি করতে অনেক সময় লাগে, সেটা ঠিকই, কিন্তু আমরা তার আগে পর্যন্ত যতক্ষণ না সেই ড্রাগটা তৈরি হচ্ছে ততক্ষণ আমাদের সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে রুগীকে চিকিৎসা করতে হচ্ছে। আর এটা তো বলে রাখাই ভালো, সাপোর্টিভ ট্রিটমেন্ট কথাটাই বলা হচ্ছে সাপোর্ট দেওয়া, মূল চিকিৎসা সেটা নয়। তাহলে প্রশ্ন উঠছে যে যারা হাসপাতালে যাচ্ছে, এখানে দুটো ইস্যু। একটা হচ্ছে হাসপাতালে যারা যাচ্ছে তাদের মধ্যে অনেকে ভালো হতে হতেও যেন জটিল হয়ে মারা যাচ্ছে, আবার বেশ কিছু যাচ্ছেন কোভিডের অসুখ নিয়ে কিন্তু ওখানে যাওয়ার পরে অন্যান্য অসুখে ধরছে। এই দ্বিতীয়টাকে আমরা নোজোকোমিয়াল বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বলি, যেমন এই ব্ল্যাক ফাঙ্গাস, মিউকরমাইকোসিস। এটার কারণ হচ্ছে চারিদিকে এই ফাঙ্গাস ছড়িয়ে আছে, বিশেষ করে এই যে হিউমিড ওয়েদারে, বর্ষাকাল এসে গেছে, এখন তো আরো বেশি করে চারিদিকে ছত্রাক ছড়িয়ে আছে। নানাবিধ ইনফেকশন আমাদের চারিদিকে রয়েছে, জীবাণু রয়েছে, আমাদের শরীরে তারা নর্মালি বাসা বাঁধতে পারে না।
কিন্তু যখনই আমাদের ইমিউনিটিটা ফল করে, যাকে আমরা ইমিউনো সাপ্রেশন বলি, যেটা নাকি কোভিড ভাইরাস ওই ইমিউনো সাপ্রেশন করে কোভিড ভালো হয়ে যাওয়ার পরে, আমার স্টাডির মারফত আমি দেখাতে পেরেছি যে কোভিড ভালো হয়ে যাওয়ার পরে তারা যখন হয় তখন পরীক্ষা করে দেখা যাচ্ছে যে এইডস এর মতো এদের বিশেষ এক রকমের লিম্ফোসাইট, যাকে CD4+ সেল বলা হয়, যেগুলো নাকি অ্যান্টিবডি প্রডিউস করে প্রোটেকশন দেয়, সেই সেলের সংখ্যা সাংঘাতিকভাবে কমে যাওয়ার ফলে যথাযথ প্রোটেকশন তারা দিতে পারে না। এবং সেই কারণে যেসব ইনফেকশন তার নর্মাল জীবনে হওয়ার কথা নয় সেগুলো তখন হয়, শুধু হয় তা নয়, এটা দীর্ঘস্থায়ী হয়, আরো জটিল হয়ে যায়। তো এই হচ্ছে দ্বিতীয় কারণ অন্য অসুখ হওয়ার। আর প্রথম যেটা আমি বললাম, প্রথম একটা দিক যে হসপিটালে গিয়ে আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা নিজেরা এখনো জানি না যে প্যাথোলজিক্যাল প্রসেসটা, নাক দিয়ে ভাইরাসটা যখন ঢুকছে তারপর থেকে কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে সে আলটিমেটলি লাংস এবং অন্যান্য অর্গানের ক্ষতি করছে, এবং প্রতিটা পয়েন্টে কোন মলিকুল বা কোন প্রক্রিয়া দায়ী, এটা আমরা এখনো এই সত্যটা উদ্ঘাটিত হতে পারিনি। এবং এইখানেই প্রয়োজন আমাদের, যেটা আমিও খুব বেশি করে আজকাল সোচ্চার হয়ে উঠেছি বলার জন্য, যে আমাদের যেসব রোগী মারা যাচ্ছেন তাদের তো বাড়ির লোককে হ্যান্ডওভার করা হয় না। এটা যদি আমরা একটা নিয়মে নিয়ে আসতে পারি, একটা ব্যবহারিক রীতি রেওয়াজে নিয়ে আসতে পারি, এই অজানা অসুখ, যে কোনো অজানা অসুখে যখন তিনি মারা যাচ্ছেন, কোভিডে তো আরো সহজ, কারণ বডি আমরা বাড়ির লোককে দিই না, তাকে যদি আমরা পোস্টমর্টম মানে অটোপসি করতে পারি, এই অটোপসি করার সুবাদে আমরা অ্যাকচুয়াল প্রসেসটা জানতে পারবো। এবং শুধু বিজ্ঞান নয়, মানুষের চিকিৎসা পদ্ধতি আরো সমৃদ্ধ হবে। এবং এই একটাই কারণে বিভিন্ন দেশে যত উন্নততর হোক না কেন, এই জ্ঞানটা না থাকার জন্যই আমাদের পেশেন্টরা জটিল হয়েছেন, মারা গেছেন। এবারে প্রশ্ন উঠবে, তাহলে এত মানুষ ভালো হয়েছেন কি করে? এখানে বলে রাখা ভালো যে বেশিরভাগ রোগী কিন্তু স্পন্টানিয়াস কিওর হচ্ছে, হয় এটা যে কোনো, এমনকি ডেঙ্গিতে হয়, চিকুনগুনিয়াতে হয়, যেসব এইসব ভাইরাল ডিজিজ গুলো ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ মানুষ যারা ইনফেকশন পায় তারা অটোমেটিক্যালি ভালো হয়, তাদের ইমিউন সিস্টেমটাকে ট্রিগার করে নেয়। এবারে এইখানে একটা সময় ভিত্তিক ব্যবস্থাপনার আছে, সেটা হচ্ছে সেখানেই আবার ওইখানেও আবার আমাদের রাষ্ট্র দায়ী। যেরকম ধরুন, আমরা গত বছর থেকে আপনারা অনেকে ভিটামিন সি কিনে রেখেছেন বাড়িতে, জিঙ্কোভিট কিনে রেখেছেন, হাইড্রক্সিক্লোরোকুইন কিনে রাখছেন, অনেকে অনেক কিছু ডক্সিসাইক্লিন কিনে রাখা হচ্ছে বাড়িতে। এই যে জিনিসগুলো, এই যে ওষুধগুলো গত বছর প্রথম থেকে আমরা কেন ভারতবর্ষে আমরা নিজেরা কেন বলিনি যে না আমরা চিকিৎসা পদ্ধতি নিজেরা স্টাডি করে বার করব? অন্য কোথায় কে কি বললো, ওষুধের কোম্পানিরা এসে ডাক্তারদের বলে গেল এটা করুন, আর অমনি আমরা মেতে উঠলাম তাই দিয়ে, আইভারমেকটিন দিলাম, ডক্সিসাইক্লিন দিলাম। এবারে অনলাইনে ট্রিটমেন্ট হচ্ছে, রুগী যদি না দেখে তার লাংসের মধ্যে মশাই সে তার স্প্যাজম হচ্ছে কি, তার ওখানে মানে জল জমছে কি, সেখানে সর্দি জমা হচ্ছে, পুঁজ হচ্ছে, এটা আমরা বুঝতে পারবো না। এবং এই যে জিনিসটা, এটার একটা টাইম ফ্রেম আছে। আমি এটা তো এডুকেশনাল মানে ওয়েবিনার নয়, তাহলে আমি স্লাইড মারফত দেখাতে পারতাম যে কিভাবে ইমিউন সিস্টেমটা ট্রিগার হচ্ছে, এবং একটা টাইমের উপর নির্ভর করে আমরা একটা টাইম এখন আমরা জানতে পেরেছি 7 দিন থেকে 12 দিন। এই টাইমটা হচ্ছে খুব ক্রুশিয়াল টাইম। এবং 7 দিনের আগে যদি কোনো রুগী ডাক্তারের কাছে আসে অন্যান্য ওষুধ না খেয়ে, তাহলে তাকে বাঁচানোর সুযোগ আমরা অনেক বেশি ভাবে পাই। আর যত বেশি রুগী ওই আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন, ফ্যাভিপিরাভির, রেমডেসিভির এইগুলো নিয়ে আসছে, এগুলো প্রত্যেকটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এমন একটা অসুখ যার আমরা কোনো কিছুই হদিশ পাই না, কোনো কিছুই জানি না, তাকে আমরা এমন কিছু ওষুধ দিচ্ছি যে ওষুধের জন্য আমাদের শরীরের ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে। আমরা তো সেই অসুখটাকে মশাই আরো প্রমোট করছি, মানুষটাকে তো আরো জটিল করে দিচ্ছি। আমি হলপ করে বলতে পারি, আমার যা স্ট্যাটিস্টিক্স আছে তাতে দেখা যাচ্ছে যতজন রোগী কমপ্লিকেটেড হয়েছে তাদের সিংহভাগ অলমোস্ট 90% 9 থেকে 10 দিন পরে আমাদের কাছে এসেছেন। এবং এই 10 দিনের মধ্যে তারা যেমন ভাবে যে কোনো রকমের চিকিৎসা নিয়ে থাকছেন,
কেউ হোমিওপ্যাথিক করছেন, কেউ এই প্রোটোকল সরকার বেঁধে দিয়েছে 10টা ওষুধ প্রোটোকল, এটা মানতেই হবে নাকি? এবারে প্রশ্ন আমরা করেছি, আমি যদিও একটা রুগীকেও সেই সরকারি নির্দেশাবলী আমি মানিনি, একটা রুগীকেও দিইনি, কিন্তু তার প্রমাণ সরকার দিতে পারছে না। আজকে আইসিএমআর বলছে, আমি ভীষণভাবে সোচ্চার ছিলাম এই ব্যাপারে, আজকে আইসিএমআর সমস্ত ওষুধকে ব্যান করে দিয়েছে, এমনকি জিঙ্ক, ভিটামিন সি সবকটাকে বলে দিয়েছে এগুলো কার্যকরী নয়। এগুলো যদি আগে থেকে করতো, প্রথম থেকে যদি আমরা একটা বেসিক ফান্ডামেন্টাল প্যাথোলজিক্যাল প্রসেসটাকে আইডেন্টিফাই চেষ্টা করে তাকে যদি ট্রিটমেন্ট সেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করতাম, তাহলে মানুষ জটিলতার দিকে যেত না। খুব সিম্পল ওষুধ দিয়ে চিকিৎসা করা যায়, একটা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ, একটা জ্বরের ওষুধ, আর তার খাওয়া দাওয়ার কোথাও ব্যথা হলো কি হলো সেই সবের ওষুধ, একটু কাশি হলে কাশির ওষুধ, ব্যাস, দ্যাটস অল। বেশিরভাগ মানুষ এই উপসর্গ থেকে বেরিয়ে আসে এই চিকিৎসায়। কারোর তাদের ফ্যাভিপিরাভির লাগে না, কারোর তাদের রেমডেসিভির লাগে না। এই জায়গাগুলো আমরা দেখিনি, এবং আমরা মানুষের কাছে কখনো সেইখানেই সুবীরকে বলবো, আমরা যদি সাংগঠনিক ভাবে এরকম করতে পারি যে যারা মাইল্ড টু মডারেট কেস থাকছে তাদেরকে কোনো চিকিৎসার ব্যবস্থা একটা গ্রামীণ লেভেলে আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারি, কম খরচে, কিছুই দরকার লাগে না, এমনকি একটা বেডের ব্যবস্থা করে একজন ডাক্তার দেখবে আর নার্সিং অ্যাসিস্ট্যান্স কিছু কিছু থাকবে, দ্যাটস অল, আর কিছু লাগে না। সিম্পল ওষুধে তাদের শুধু মনিটরিংটা করা এবং টাইম টু টাইম তাদের মনিটর করা, ব্লাডটা পরীক্ষা করা, কোন দিকে খারাপ হচ্ছে, ইনফ্লামেশনটা বাড়ছে কিনা। এবারে এইখানেই হচ্ছে একটা বড় জিনিস, যে পয়েন্ট অফ রেফারেল, আমি কোন সময় রুগীটাকে হাসপাতালে পাঠাবো, এই যে আইডেন্টিফিকেশন অফ দ্যাট পয়েন্ট, ওই যে লাইনটা, এই যে লক্ষণ রেখাটা, ওই লক্ষণ রেখাটা যতক্ষণ না আমরা আইডেন্টিফাই করতে শিখছি, ততক্ষণ কিন্তু আমরা এমন রুগীকে হাসপাতালে নিয়ে যাব যে সে পথেই মারা যাবে। এই হচ্ছে আপনার প্রশ্নের যতটুকু আমি পেরেছি এই উত্তরটা দিয়েছি। অনেক কিছু ব্যাখ্যা আছে, তবে মূলত যেটা আমি দায়ী করব, ইনফ্রাস্ট্রাকচারের চেয়ে বড় কথা আমরা এই প্যাথোলজিক্যাল প্রসেসটা এখনো পর্যন্ত জানতে না পারার জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট ইনফ্রাস্ট্রাকচারটাই তৈরি করতে পারি। শুধু একটা ভেন্টিলেটর দিয়ে তো লাভ হয় না। ভেন্টিলেটরটা দেবো কেন? একটা অক্সিজেন সাপ্লাইয়ের বিভিন্ন রকমের পদ্ধতি আছে, এনআরবিএম আছে, হাই ফ্লো অক্সিজেন আছে, ধাপে ধাপে এগুলো দিতে হয়। এখন এই যে ধাপগুলো কি করে আইডেন্টিফাই করা হবে, তার গাইডলাইন, তার আইডেন্টিফাইং মার্কার, এই জিনিসগুলো সায়েন্টিফিক্যালি রিসার্চ করে আমাদের তরফ থেকেই বলে দেওয়া উচিত ছিল। তা না করে পলিটিক্যাল পার্টি এবং সরকারের, আমাদের রাষ্ট্র সেগুলো প্রচার করছে, এই করো ওই করো। এটার কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই, যার ফলে আজকে আমাদের এত কিছু প্রবলেম হয়েছে। কিন্তু দেখুন, আমরা একটা জিনিস, আমি আজকে গ্রাফটা দেখছিলাম, ফার্স্ট ওয়েভ আর সেকেন্ড ওয়েভ, ওয়েভটা যখন উঠেছে তারপরে নেমেছে, ফার্স্ট ওয়েভ 50% রিডাকশন হতে 6 সপ্তাহ লেগেছে, সেকেন্ড ওয়েভ 50% রিডাকশন হতে মাত্র বোধহয় 2 সপ্তাহ না কত, 3 সপ্তাহ লেগেছে, সরি 3 উইকস লেগেছে। এটা কেন হয়েছে? ইন স্পাইট অফ হিউজ রাইজ ইন দি কেসেস, প্রথম থেকে দ্বিতীয় ওয়েভে তো আমরা প্রচুর বেশি পেশেন্ট দেখেছি, কিন্তু তার চেয়ে অনেক তাড়াতাড়ি সময়তে ঝপ করে যেন কেসগুলো, ইনসিডেন্সটা নেমে গেছে। এটার কারণ হচ্ছে আমরা ওই যে চিকিৎসা, আজকাল এখন অনেক ডাক্তারবাবু ওই ওষুধগুলো দিচ্ছেন না, এইসব নানাবিধ কারণ আছে, যার ফলে আমরা অনেকটা সড়গড় হয়ে গেছি। এখন আর আমরা কোভিড রোগীকে চিকিৎসা করতে ভয় পাই না, বা কোনো সংকোচ আমাদের হয় না, অনেকটা কনফিডেন্স এসে গেছে আমাদের মধ্যে। এটা আরো হবে যদি এগুলো রিসার্চ করা, কন্টিনিউয়াস একটা রিসার্চ করা হয়, এবং করে তার যে রিসার্চ থেকে যে তথ্যগুলো বেরোচ্ছে সেগুলো প্রতি মাসে একটা করে সেমিনার বা এরকম ইন্টারঅ্যাক্টিভ সেশনের মাধ্যমে ডাক্তারদের মধ্যে সেগুলো জানিয়ে দেওয়া হয়, তবে গিয়ে সেটা আমরা এর সঙ্গে লড়াই করতে পারবো। এটা হচ্ছে মানে বৈজ্ঞানিক দিক মেডিকেল সায়েন্সে। থ্যাংক ইউ। অমিতাভদাকে তো ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি দেখেছিলাম মিস্টার ঘোষ, আপনি কি লাইনে আছেন? মিস্টার ঘোষ, আপনি প্রশ্ন করবেন বলে বলেছিলেন। মিস্টার ঘোষ, মদন কুমার ঘোষ। হ্যাঁ, আমার বাবা একটু প্রশ্ন করবে। তার আগে আপনাদের এই প্রোগ্রামটা আমিও অনেকক্ষণ ধরে দেখছি, খুব ভালো লাগছে, সেই জন্য কাকু তোমাকে অনেক শুভকামনা। আর আজকে যেহেতু ডক্টরস ডে, সেই জন্য এখানে যে ডক্টর
মশাই ডাক্তারবাবুরা আজকে আছেন তাদের জন্য মানে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য শুভেচ্ছা। আজকে তাদের দিন। আমার বাবা একটু প্রশ্ন করবে, আমি তাকে দিচ্ছি। ডাক্তারবাবু, ডাক্তার নন্দীবাবু, ডাক্তার নন্দীকে জিজ্ঞেস করছি, আমরা তো গ্রাম বাংলার মানুষ, আমাদের এখানে এখনো যথেষ্ট গোদাবরীর গোলমাল আছে। এই যে 42 দিন থেকে 84 দিন, হ্যালো শুনতে পাচ্ছেন? মাইক্রোফোন দাঁড়ান। হ্যাঁ শুনতে পাচ্ছেন ডাক্তারবাবু? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে 42 দিন থেকে 84 দিন যে ব্যাপারটা হলো এই এই ভ্যাকসিনের ব্যাপারে, কোভিশিল্ডের, তা আমি প্রথম অবস্থাতেই যেহেতু নিয়েছিলাম, আমি 42 দিনের মাথাতেই দ্বিতীয় ডোজটাও নিয়েছিলাম, তা সত্ত্বেও আমার কোভিড হয়েছিল এবং এখন আমি সুস্থ আছি। কিন্তু আমার প্রশ্ন হলো, এখানে অনেকটারই মধ্যে বিভ্রান্তি আছে। এই ঘটনাটা ডাক্তারবাবুরা যেহেতু অনেক জায়গাতেই মিডিয়া বলেছে যে এটা কোনো ব্যাপার না, কিন্তু আসলে কি ভ্যাকসিন শর্টেজের জন্য ঘটনাটা, না সত্যি এর মধ্যে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? ব্যাপারটা হয়েছে ভ্যাকসিনকে কেন্দ্র করে অনেক বিভ্রান্তি আছে, আমি নিজেও বিভ্রান্ত, এবং সেই কারণেই অনেক প্রশ্ন আমি করে চলেছি যার উত্তর আজও আমি পাইনি। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন এটা খুব ভ্যালিড প্রসঙ্গ। আমি যখনই ইমিউনোলজির কথা বলবো, ইমিউন সিস্টেমের কথা বলবো, ইমিউনিটি ডেভেলপ করার কথা বলবো, এই যে দুটো ডোজ দেওয়া হচ্ছে, প্রথম ডোজটাতে আমি মানুষটাকে সেন্সিটাইজ করছি। তার মানে হচ্ছে কি না, তার ইমিউন সিস্টেমকে আমি জিনিসটা দিয়ে চিনিয়ে দিয়ে একটা ছোট্ট চিমটি কেটে দিলাম, সে একটু তাকিয়ে দেখলো যে কি আছে না আছে, আমাকে কে চিমটি কাটলো দেখে নিল, আমি চলে গেলাম। এইবারে সে কিন্তু চিনে রাখলো, এই মেমোরিটা রেখে দিল। এগুলোকে মেমোরি সেল বলা হয়। বিভিন্ন মেমোরি কোষ আছে আমাদের, তারা এই পুরো প্রক্রিয়াটাকে, পুরো মলিকুলটাকে, সে জীবাণু হোক আর ভ্যাকসিন হোক, তাকে চিনে ফেলবে। পরবর্তীকালে সে যখন আসবে তখন সে ভায়োলেন্টলি একটা রিয়াকশন করবে, এটাই হচ্ছে নিয়ম। সেই যে পরবর্তী ভ্যাকসিনের ব্যাপারে হচ্ছে কিনা, যেমন আমরা বলি যে একটা অসুখ যখন হয় তাতে বুস্টার ডোজ লাগে না, ইনফেকশনের পরে যে ইমিউনিটিটা আসে দ্যাট ইজ মাচ বেটার দ্যান এ ভ্যাকসিন ইনডিউসড ইমিউনিটি। ভ্যাকসিন তো একটা আর্টিফিশিয়াল জিনিস। আমরা জীবাণুর আমাদের শরীরের মধ্যে যে প্রক্রিয়ার, যে অসুখ সৃষ্টিকারী প্রক্রিয়ার মাধ্যমে সে যাচ্ছে, কেন দেখেন না, একটা জিনিস সহজে যদি পাওয়া যায় আর একটা জিনিস অনেক কষ্ট করে যদি পাওয়া যায়, তার মূল্য এই দুজনকার কাছে আলাদা হতে বাধ্য। ঠিক তেমনি অসুখের মাধ্যমে ভুগে ওঠার পরে যে ইমিউনিটি তৈরি হয় সেটা অনেক বেশি শক্তপোক্ত, যেটা আমরা ভ্যাকসিন দিয়ে করি। সেই কারণে একটা ডোজ অফ ভ্যাকসিনে কাজ হয় না, তাকে আরেকবার চিমটি কাটতে হয়, এবং সেটাকেই আমরা বুস্টার ডোজ বলি। এবারে এটা সম্পূর্ণভাবে একটা রিসার্চের ব্যাপার, এবং এটা প্রতিনিয়তই রিসার্চ চলার উচিত। এবং আমরা যখন কোনো ভ্যাকসিন বাজারে নিয়ে আসব, কোনো বুস্টার ডোজের কথা বলবো, যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, জলাতঙ্ক রোগের যে ভ্যাকসিন আমরা জানি 5টা ডোজ দিতে হবে, এবং সেখানে দিন বেঁধে দেওয়া আছে, ডে 0, ডে 3, ডে 7, ডে 14, ডে 21, ডে 28। এই যে 5টা ডোজ আমরা দিলাম, এটা দীর্ঘদিন ধরে রিসার্চ করে বিভিন্ন পারমুটেশন কম্বিনেশনে করে দেখানো হয়েছে, দেখা গেছে যে কোন শিডিউলটা সবচেয়ে বেশি কার্যকরী এবং সবচেয়ে বেশি প্রোটেকশন দেয়। এখন আমাদের দেশে এই ভ্যাকসিন নিয়ে এই যে সেকেন্ড ডোজটা, মানে দ্বিতীয়বার চিমটি কেটে তাকে আরো উত্তপ্ত করে তোলা, তার ইমিউন সিস্টেমকে আরো ট্রিগার করে দেওয়ার যে ব্যাপারটা, সেটা তো নির্ভর করছে কিসের উপরে জানেন তো? প্রথম ডোজের পরে যে ইমিউনিটিটা ডেভেলপ হয় সেটা খুব উইক থাকে, সেটা খুব অল্প সময়ের মধ্যে কমে যায়, আস্তে আস্তে নিম্নগামী হয়। এইবারে ওই নিম্নগামী হওয়ার সময়তে এমন একটা সময় তাকে দ্বিতীয় ডোজটা দিতে হবে যে সেখান থেকে সে ঝট করে ওপরে উঠে একেবারে একটা দীর্ঘস্থায়ী প্রোটেকশন তৈরি করতে পারে। এবারে হয় কি না, সেইটা যদি নামতে নামতে একেবারে তলানিতে থেকে পুরো চলে যায়, তখন আর বুস্টার ডোজের কোনো কাজ হয় না, তখন সেটাই আবার ফার্স্ট ডোজে পরিণত হয়।
এই যে তারতম্যটা, এটা পুরোপুরি রিসার্চের ব্যাপার, এবং এটা নিয়ে আজকে 40-42 দিন, তারপরে 84 দিন, কখনো 50 দিন, কখনো 28 দিন, এই খেলা চলে না, এটা হয় না। এবং জানি না, আমার কাছে এর কোনো উত্তর নেই, কারণ আমি তো এই রিসার্চ করিনি, এটা যারা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা তারাই করেছেন, সুতরাং তারা এই উত্তর তারাই দেবেন। এবং মজার ব্যাপার হচ্ছে মিডিয়া এগুলো নিয়ে প্রচুর ভাবে লেগে পড়েছে। আমি জানি না মিডিয়া কি করে এগুলো নিয়ে বলতে পারে, আমার ধারণার বাইরে, যে তাদের সেই ইখতিয়ার থেকে আসে যে এগুলো বলে বা এগুলো নিয়ে আলোচনা করে। এগুলো আলোচনা করার দরকার নেই। যদি তারা সত্যি আলোচনা করতে চাইতো, অনেস্টলি যদি মানুষকে শিক্ষিত করতে চাইতো, তাহলে ওই ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে সায়েন্টিস্টদের এনে শো করাতো এবং সেইখানে তাদের রিসার্চের পেপারটা প্রেজেন্টেশন করাতে হতো। তবে আমরা সবাই, জনগণ জানতে পারতো যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছে। আই এম সরি, আমি আপনাকে আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারলাম না, কারণ আমি নিজেই অন্ধকারে আছি। আচ্ছা, আমরা দীর্ঘক্ষণ ধরেই আলোচনা চালাচ্ছি। আর যদি কেউ প্রশ্ন করতে চান, যারা লাইনে আছেন এখনো, তাহলে আসতে পারেন, মানে আপনার প্রশ্ন রাখুন। এবং ইতিমধ্যে ডক্টর সুমন রায় তার তিনি তাকে যদি প্রশ্ন করার থাকে করতে পারেন, নাহলে ডক্টর অমিতাভ নন্দী রয়েছেন, ডক্টর কৌস্তব চক্রবর্তী রয়েছেন। সুমন রায় আমরা বলছি যে তাহলে উনি, ওনার ডিউটি আছে, উনি চলে যেতে চাইছেন। বলছি, শোনা যাচ্ছে সুবীর? হ্যাঁ, স্বপন বাবু আপনাকে, হ্যাঁ আচ্ছা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে সুবীর, আমি তোমাকে একটা, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি তোমাকে প্রথমেই একটা ধন্যবাদ তথা অভিনন্দন দিচ্ছি যে এরকম একটা গণচেতনার আলোকে এরকম একটা আন্তর্জাতিক একটা সমস্যার সমাধানের জন্য আমাদের এই ব্যবস্থার মধ্যে আমরা কতটুকু করে উঠতে পারি সে বিষয়ে একটা স্বচ্ছ আলোচনার অবকাশ রাখার জন্য। আমাদের এখানে কি হয়, একজন মনোবিদ রয়েছেন, অধিকাংশ ব্যাপারটা মাস হিস্টেরিয়া যেটা বলি, গণ উন্মাদনায় অনেক কিছু ঘটে যায়। এবং এর কারণ যে আমাদের সামাজিক ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা, সেখানে সকল সময় একটা মুনাফা ভিত্তিক চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজকর্ম করে থাকি। এই যে ইমিউনিটি ব্যাপারটা ডাক্তারবাবুরা খুব সুন্দর বলেছেন। এই ইমিউনিটি গ্রো করার জন্য সারা ভারতবর্ষ জুড়ে একটা বিজ্ঞাপন চলছে, এটা খাও, ওটা খাও, ওটা খাও। এই যে সবকিছুর বাণিজ্যিকরণ, আমার কাছে এসো ইঞ্জেকশন নাও, আমার হসপিটালে এসো, নার্সিং হোমে ইঞ্জেকশন নাও, এখানে তোমার জন্য ব্যবস্থা রয়েছে। এই যে একটা যে নিতে পারবে না আর যে নিতে পারবে, তাদের মধ্যে যে শ্রেণীভেদ তৈরি করে দেয়া একটা অসুখকে কেন্দ্র করে, এটা আমাদের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক। খুব আমার ভালো লেগেছে ডক্টর নন্দী এই যে এলাকা জুড়ে সামাজিক ভাবে কাজের যে ব্যাপারটাকে নিয়েছেন। এই জায়গাটা আমরা যদি শক্তিশালী করতে পারি, আমাদের মনে যে দুর্বলতা আছে সেটা কেটে যেতে পারে। আর একটা কথা, আমি একটা কোভিড রোগী নিয়ে ঘর করেছি, আমি দেখেছি কি মারাত্মক আতঙ্ক গ্রাস করে হলে যে তাকে একটা অস্পৃশ্য মতন দেখার একটা যে প্রবণতা সমাজ ব্যবস্থার মধ্যে রয়ে গেছে, এই ব্যবস্থাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। কারণ এর ভয়াবহতা এমন, চিকিৎসা কর্মী থেকে শুরু করে, চিকিৎসক থেকে শুরু করে, যে যাচ্ছে সেই মারা যাচ্ছে। এই একটা জায়গা আমাদের এখানে আছে যে মৃত্যু করাল গ্রাস মানুষকে এইভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং একটা মানসিক ব্যবধান তৈরি করে দিয়েছে। এটাই আমার বক্তব্য। মাইক্রোফোনটা অফ করুন। হ্যাঁ, এবার আমি অফ করছি, দাঁড়াও, এটা একটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আপনি বলুন, অন্যদের মাইক্রোফোন অফ করতে বলছি। আপনি বলুন, আপনার কি বলা শেষ হয়েছে? ঠিক আছে। এখন এই যে প্রশ্ন স্বপনবাবু তুলেছেন, উত্থাপন করেছেন, এর তো সঠিক উত্তর আমাদের কাছে নেই। আমরা যে কারণে এই যে ভাবনা থেকে আমরা যে এই আলোচনা চক্রটা শুরু করেছি, সেই ক্ষেত্রে আমরা একটা সাড়া ফেলার জায়গায় নিয়ে যেতে পেরেছি। এই বিষয়ে যদি ডক্টর নন্দী কিছু বলেন তাহলে মনে হয় সেটা ভালো হবে। ডক্টর নন্দী বলবেন।
হ্যাঁ সুবীর, আমি ভীষণ ভালো লেগেছে স্বপন বাবু এত ইম্পর্টেন্ট প্রসঙ্গগুলো উত্থাপন করেছেন। আমি ওনাকে কংগ্রাচুলেট করছি, এত ভালো কথা বলেছেন। সত্যি এগুলো ভীষণ ইম্পর্টেন্ট দিক। যে দুটো জিনিস ওনার বক্তব্য থেকে আমি দুটো জিনিস তুলে নেব, এবং এই দুটো জিনিসকে নিয়ে আমাদের সত্যি ভাবনা চিন্তা করতে হবে। এক হচ্ছে এই যে কোভিড সাইকোসিস, এটা আমরা আগে আলোচনা করেছি, কিন্তু এখন স্বপন বাবুর কথায় আমরা দেখছি যে এটাকে নিয়ে আরো ভাবনা চিন্তা করতে হবে। এবং এটা স্বপন বাবুর কথার পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে এই কোভিড সাইকোসিসের ব্যাপারটা আমরা যদি সমাজে গিয়ে কাজ করতে চাই, সেটা আমাদের একটা বড় অবজেক্টিভ হওয়া উচিত, যে মানুষের ভেতর থেকে প্যানিক এবং ভয়টাকে দূর করা, এবং এই যে অস্পৃশ্যতা, এই যে একটা অচ্ছুত ভাব, এই জিনিসটাকে এই স্টিগমাটাইজ করা, এই জিনিস থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া। এইটা যতক্ষণ আমরা না করতে পারবো, ততক্ষণ কিন্তু ওই মুনাফা কেন্দ্রিক যেসব কর্মকাণ্ডগুলো দেশে হয়ে চলেছে সেগুলো আটকানো যাবে না। আর দ্বিতীয় কথা, যেটা আমি ভীষণ প্রতিবাদ করে চলেছি এবং বিভিন্ন জায়গায় আমি সার্কাস্টিক্যালি বলে আসছি প্রতিদিন প্রতি ক্ষেত্রে, এই যে ইমিউনিটি বুস্টার, তোমরা কি জানো প্লাস্টিকের চেয়ার তৈরি হয়েছে, সেখানে বসলে নাকি ইমিউনিটি বুস্ট করা যায়। আরে আমরা ইমিউনোলজির ছাত্র সব, ইমিউনোলজি কখনো বলেনি যে কোনো কিছু খেয়ে, কোনো কিছু নিয়ে, কোথাও বসে রোদ্দুরে দাঁড়িয়ে এসব করে ইমিউনিটি করা যায়। বিভিন্ন কোম্পানি, কোনো পানীয়, কোনো কিছু ক্রিম, সবাই বলছে এতে নাকি ইমিউনিটি বুস্ট করা যায়। এখন এইখানে দেখো রাষ্ট্রের রোলটা দেখো, আমাদের রাষ্ট্রে এই যে আমাদের প্রোপাগান্ডা গুলো হচ্ছে, এই যে প্রমোশন গুলো হয় বিভিন্ন মিডিয়াতে, কেন সেখানে স্ক্রিন করার ব্যবস্থা থাকবে না? কেন সেখানে সায়েন্টিফিক অ্যাপ্রোপ্রিয়েটনেস অ্যাসেসমেন্ট করার কোনো ব্যবস্থা থাকবে না? কেন সেগুলো বোঝার চেষ্টা করা হবে না যে জিনিসটা দিচ্ছি তার সায়েন্টিফিক বেসিস আছে কি না? তবে গিয়ে আমরা তাকে পারমিশন দেবো, অ্যাপ্রুভাল দেবো সেটাকে ব্রডকাস্ট বা টেলিকাস্ট করার, বা প্যাম্পলেট বিলি করা, বা পোস্টার মারার। এইগুলো হচ্ছে একটা আমাদের ভীষণ ক্ষতিকারক দিক, যার ফলে হয়েছে যেটা বললাম না, গত বছর থেকে কোভিড নিয়ে যত কিছু, ওনার নাম আমি ভুলে গেলাম, এর আগের প্রশ্ন করেছিলেন যিনি, আমি বললাম যে হাসপাতালে গিয়ে জটিল হয়ে যাচ্ছেন যিনি প্রশ্ন করেছিলেন, এই যে জটিলতার একটা মূল শেকড়টা লুকিয়ে আছে, কিন্তু যতক্ষণ সে হাসপাতালে না যাচ্ছে ততক্ষণ সে এই নানা ধরনের জড়ি বুটি, নানা রকমের মিথকে কাজে লাগিয়ে তার চিকিৎসা করার চেষ্টা করছে। কেউ 2 ঘন্টা রোদ্দুরে দাঁড়াচ্ছে, কেউ গরম জল পান করছে। এ আবার কি রে বাবা? আমি আগেই বলেছি যে থানায় থানায় সব সর্ষের তেল নাকে লাগাচ্ছে। আরে আমরা তো সারা জীবন সর্ষের তেল খেয়ে বেঁচে আছি, তাহলে কেউ কোভিডকে আটকাতে পারছে? এর কোনো সায়েন্টিফিক রিসার্চ হয়েছে? অথচ একটা গভর্নমেন্ট অর্ডার, রাষ্ট্র কিভাবে দায়ী দেখো, একটা গভর্নমেন্ট অর্ডার বেরিয়ে গেল যে নাকে সর্ষের তেল লাগাতে হবে। তার মানে কত আনসাইন্টিফিক দেখো। এই জায়গাগুলো আমাদের, সুবীর তুমি যদি কোন রকম কোনো কর্মকাণ্ড ফেঁদে বসতে চাও, তাহলে তার মধ্যে অ্যাওয়ারনেসের মধ্যে এই মিথগুলো, মানে বিজ্ঞান মনস্কতা তৈরি করার ব্যাপারটাকে জোর দেবে, তাহলে তারা এই সব কুকর্মের শিকার হবেন না। এমনিতেই তো আমরা মানুষ অর্থ অভাবে ভুগছেন, আর এইগুলো করে লুটছেন। মানুষের শিক্ষা নেই, এগুলো বুঝছে না, তাদের শিক্ষা দেওয়ার মতো লোক তৈরি হয়নি। এই একটা পুরো নেক্সাস চলেছে। তা না হলে কখনো এই কোভিড ভ্যাকসিন আজকে জালিয়াতি হয় বলতো? একটা নেক্সাস না থাকলে এর বীজ কি এমনি এমনি তৈরি হয়েছে? এই অপরাধের বীজ তো আমরাই অজ্ঞানতা বশত নানা রকমের এতে আমরা নিজেরাই তৈরি করছি আমাদের সমাজে। আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলে এসেছি। প্রফেসর চক্রবর্তী কি আছেন? আপনি যদি কনক্লুশনে নিয়ে আসেন এই আলোচনাটা, ডক্টর কৌস্তব চক্রবর্তী। না, তাহলে আমরা একটা সিদ্ধান্তের, মানে একটা কনক্লুশন যদি বলি সেভাবে আমরা চলে আসি। আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম এবং একটা অ্যাওয়ারনেস, মূলত যেটা আমরা চেয়েছিলাম, আমরা অন্তত চেয়েছিলাম যে একটা অ্যাওয়ারনেস আসুক
মানুষের মনে এই কোভিড ভীতি নিয়ে নয়, মহামারীর ভীতি নয়, সে অ্যাওয়ারনেসে খানিকটা সফল হয়তো আমরা হতে পেরেছি। কারণ আমরা দেখেছি, আমরা আগের আলোচনার চাইতে এবারে অংশগ্রহণ এবং প্রশ্ন দুটোই অনেক বেশি হয়েছে এবং প্রত্যেকেই তাদের অভিজ্ঞতা দিয়ে কথা বলেছেন। এবং আমরা জানি যে অন্তত 2 জন প্রশ্ন করেছেন যারা নিজেরাই কোভিড আক্রান্ত ছিলেন, অন্তত তার পরিবারের কোভিড আক্রান্ত হয়েছেন, নিজে কোভিড আক্রান্ত হয়েছিলেন। সুতরাং সেদিক থেকে এই আলোচনা অনেকটাই ফলপ্রসূ হয়েছে। আমরা চেষ্টা করব যে এই যে লেসন্স আমরা এখান থেকে পেলাম, আলোচকদের থেকে যে আমরা যে অত্যন্ত গভীর চিন্তার যে বিষয়গুলি আমরা জানতে পারলাম, সেগুলোকে নিয়ে আরো কোনোভাবে আমরা প্রস্তুতি নিতে পারি কিনা। আমাদের এখানে খড়দার মানুষের একটা অভিজ্ঞতা আছে, পুরনো অভিজ্ঞতা আছে, যেটা ডক্টর নন্দী বারবার উল্লেখ করেছেন। আমরা সেই দিক থেকে অন্য কোনো ভাবে কাজ করতে পারি কিনা সেই চেষ্টাটা আমাদের থাকবে। এই কথা বলে আজকে যারা অংশগ্রহণ করেছেন, এখনো রয়েছেন যারা, তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই আলোচনা শেষ করছি। ধন্যবাদ। শুভরাত্রি।